তো আজকে আমাদের অফিসিয়ালি প্রথম ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে সবার কাছে একটু বিনীত রিকোয়েস্ট, আপনাদের মাইকগুলো একটু অফ রাখবেন। ভাই, মাইকটা কে অন করছেন? আহ, মাইকগুলি প্লিজ একটু অফ ছিল। রাখবেন। হ্যাঁ, যে মাইকগুলো প্লিজ একটু অফ রাখবেন। আচ্ছা, নীরব ভাই, মাইকটা অফ করে ফেলান প্লিজ। হ্যাঁ, মাইকগুলো কেউ অন করেন না, কারণ মাইক অন করলে এটা ডিস্টার্ব হয় আর কি। এটা সবার ডিস্টার্ব হয় একসাথে। হ্যাঁ, আচ্ছা, তো আজকে আমাদের একদম প্রথম ক্লাস। আজকের টপিক হচ্ছে সংখ্যা প্লাস ভগ্নাংশ। এই পুরা বইয়ের মধ্যে এই একটা চ্যাপ্টারই একটু লেন্দি চ্যাপ্টার, একটু বড় চ্যাপ্টার। এরপর থেকে সবগুলি চ্যাপ্টার একদম ছোট ছোট চ্যাপ্টার। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটাকে আমরা দুই ভাগে ভাগ করে পড়বো। তো আজকে ইনশাল্লাহ আমরা জাস্ট অল্প কয়েকটা ম্যাথ দেখবো, অল্প বলতে জাস্ট সংখ্যা পার্টটা শেষ করবো আর কি। আর ভগ্নাংশের পার্টটা ইনশাল্লাহ আমরা আগামী দিন ধরবো, কেমন? সো একটু জাস্ট খেয়াল করবেন, আশা করি আপনি আজকের ক্লাসেই এই টপিকটা ফুল ক্লিয়ার হয়ে যাবেন। কারো কোনো প্রবলেম থাকলে ইনস্ট্যান্ট কোশ্চেন করার দরকার নাই, প্রয়োজনে হাতের সামনে খাতা কলম রাখেন। দেন আমি হচ্ছে জিজ্ঞাসা করবো আপনাদের, তখন হচ্ছে প্রশ্নগুলো করবেন, কেমন? আমি প্রত্যেকটা ম্যাথ শেষ করি ফ্লোর দিব আপনাদেরকে প্রশ্ন করার জন্য। আচ্ছা, তো সংখ্যা ভগ্নাংশের একদম প্রথম টপিকে যদি হচ্ছে আমি আসি, তাহলে একটা প্রশ্ন চলে আসে যে আসলে সংখ্যা আসলে কি, তাই না? সংখ্যা কি? তো সংখ্যা হচ্ছে, ধরেন আমি লিখলাম যে 2 4 3, 243 লিখলাম, ঠিক আছে? এই যে 2 4 3, এই জায়গায় তিনটা সিঙ্গেল ডিজিট দেওয়া আছে। এই তিনটা সিঙ্গেল ডিজিটের প্রত্যেকটা ডিজিট ইন্ডিভিজুয়ালি এক একটা অঙ্ক, কেমন? এই প্রত্যেকটা ডিজিট হচ্ছে ইন্ডিভিজুয়াল অঙ্ক। এটা একটা অঙ্ক, এরপরে এটা একটা অঙ্ক। এই সবগুলি অঙ্কের সমন্বয়ে যখন একটা মান তৈরি হয়েছে, তখন এটাকে বলা হয় একটা সংখ্যা, ঠিক আছে? তার মানে একটা সংখ্যা হচ্ছে আপনার এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে গঠিত হয়। এখন যদি আপনি বলেন যে শুধু দুই, তাহলে প্রশ্ন হচ্ছে দুই কি অঙ্ক নাকি সংখ্যা? এখন দেখেন, দুই দিয়ে কিন্তু আপনি একটা মানও বুঝতেছেন। যখন আপনি দুই দিয়ে কোনো একটা মান বুঝাইবেন, তখন হচ্ছে এটা একটা সংখ্যা। যখন আপনি দুই দিয়ে একটা সিঙ্গেল ডিজিটকে প্রকাশ করবেন, তখন এটা হচ্ছে একটা অঙ্ক, কেমন? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখন দেখেন, 2 4 2 যখন লিখলাম, আমরা সবাই জানি ডান দিক থেকে বাম দিকে যখন আসি, তখন একক দশক শতক গুণা হয়। তার মানে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। এককের সাথে 1 গুণ হয়, দশকের সাথে 10 গুণ হয়, শতকের সাথে 100 গুণ হয়। এরকম করে হাজার থাকলে 1000 গুণ হবে। আবার যদি একক দশক শতক সহস্র অযুত যদি হয়, তাহলে আপনার হচ্ছে 10,000 গুণ হবে। লাখ হইলে 1,00,000 গুণ হবে। সো এরকম করে এই এককের মান, দশকের মান, শতকের মান সবগুলিকে যখন আপনি যোগ করবেন, তখন আপনি পুরো সংখ্যাটা পেয়ে যাবেন। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারছেন কনসেপ্টটা? ওকে, প্লিজ মাইকটা একটু অফ রাখেন ভাই। যার মাইকটা অন করা, হাম্বল রিকোয়েস্ট, মাইকটা অফ রাখেন, আদারওয়াইজ আমি বাধ্য হবো আপনাকে রিমুভ দিতে। ওকে, দেখেন, এই জায়গায় 9,269 একটা সংখ্যা দেওয়া আছে, বলছে এই সংখ্যা দুইয়ের স্থানীয় মান কত? তার মানে এই সংখ্যা দুইয়ের স্থানীয় মান কত? একক দশক শতক, তাই না? দুইয়ের স্থানীয় মান হচ্ছে 2 × 100। তার মানে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 200। ক্লিয়ার? তার মানে ওর স্থানীয় মান হচ্ছে 200। নয়ের স্থানীয় মান কত? প্রথম নয়ের স্থানীয় মান হচ্ছে শুধু নয়, এই নয়ের স্থানীয় মান হচ্ছে 9,000। ওকে, আচ্ছা, এই ম্যাথটা খেয়াল করেন। এই টাইপের ম্যাথ মোটামুটি একদম কমন আসে। এটা অবশ্য ওই শিক্ষা কেন্দ্রিক ম্যাথগুলাতে আসে, প্রাইমারি আর শিক্ষক নিবন্ধন আসে আর কি। হ্যাঁ, যদি কেউ হচ্ছে সামনে ওই প্রধান শিক্ষক পদে পরীক্ষা দিয়ে দেখেন, হোপফুলি এই টাইপের ম্যাথগুলো আপনারা পাবেন আর কি। দেখেন, কোন একটা সংখ্যার একক দশক শতক স্থানীয় অঙ্ক এক্স ওয়াই জেড হইলে সংখ্যাটার রূপ কিরকম হবে? তার মানে একক কি কোনটা? একক হচ্ছে এক্স, দশক কোনটা? দশক হচ্ছে ওয়াই, শতক কোনটা? শতক হচ্ছে জেড। তা আমরা কি জানি? এককের সাথে 1 গুণ হবে। এই এক্স এর সাথে 1 গুণ দিলে আলটিমেটলি কত হয়? এক্স এর সাথে 1 গুণ দিলে এক্সই থাকে। এবার দশক, তো দশক কোনটা? দশক হচ্ছে ওয়াই। তার মানে এই ওয়াই এর সাথে আমি 10 গুণ দিব, এটা হচ্ছে দশক। দেন শতক, শতক কোনটা? জেড। ঠিক আছে, তো জেড এর সাথে যদি হচ্ছে আমি 100 গুণ দিই, তাহলে আমরা প্রকাশ করলাম। তো আমি কি জানি? একক দশক শতক। এই স্যার বোর্ড দেখা যাইতেছে না, বোর্ড। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা, বাকিরা দেখতে পাচ্ছেন স্ক্রিন? দেখতে পাচ্ছি স্যার। জি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক দেখতে আছে। পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে যদি কোনো একজন না দেখেন, তাহলে এটা তার প্রবলেম, আপনি বের হয়ে আবার ঢুকেন। এটা হয়তো বা আপনার নেটে প্রবলেম বা ফোনে প্রবলেম। না স্যার, এখন আমিও দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে দেখা যায়নি, আচ্ছা এখন আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে জি। তাহলে খেয়াল করেন, এই একক দশক শতক এই সবগুলিকে যখন আমরা হচ্ছে যোগ দিলাম, তখন আমরা এই পূর্ণ সংখ্যাটা পেয়ে গেলাম আর কি। ঠিক আছে, এখন ধরেন আমি যদি বলতাম যে
পি হচ্ছে একক আর কিউ হচ্ছে দশক। তাইলে বলুন তো পি আর কিউ এর সমন্বয়ে যেই সংখ্যাটা হবে এই সংখ্যাটা কত? পি আর কিউ এর সমন্বয়ে যেই সংখ্যাটা হবে, পি হচ্ছে একক, কিউ হচ্ছে দশক। কে বলতে পারবেন আমাকে? স্যার P+10Q। পি প্লাস 10 কিউ, তাই না? কারণ হচ্ছে পি একক যেহেতু 1 গুণ হয়েছে, প্লাস 10 হচ্ছে দশক, তার মানে 10 গুণ হয়েছে। সো একইভাবে এই এক্স এর সাথে 1 গুণ হয়েছে, ওয়াই এর সাথে 10 গুণ হয়েছে, জেড এর সাথে 100 গুণ হয়েছে। এই মানটা কোন জায়গায় আছে? এই মানটা খ নাম্বার আছে, তার মানে উত্তর হচ্ছে খ। আশা করি এই টাইপের যদি কোনো ধরনের ম্যাথ আসে খুব ইজিলি পারবেন। এই পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে প্রবলেমটা বলেন। ওকে, হ্যাঁ, আমি 1 নাম্বারটা বুঝলাম। 1 নাম্বারটা এটা। জি। ওকে, এই জায়গায় বলছে কি যে 9 2 6 9, হ্যাঁ, এই জায়গাতে 2 এর স্থানীয় মান কত? দেখেন এটা তো একক, এটা দশক, 2 হচ্ছে কি শতক, শতক মানে কি 100 দিয়ে গুণ হবে, তাহলে 2 ইন্টু 100 কত হয়? 200 হয়, তার মানে উত্তর হচ্ছে 200। ক্লিয়ার, বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে বলুন তো 6 এর মান কত হবে? 6 এর স্থানীয় মান কত হবে? 6 গুণ 1000। না, 6000। 6 গুণন 10 60, একক দশক, একক দশক, হ্যাঁ। প্রথমে একক হয়, তারপর দশক হয়, তারপর শতক হয়, তারপর হাজার হয় আর কি, ঠিক আছে? তাইলে এই 6 হচ্ছে, আপনি ডান দিক থেকে গুনবেন, একক দশক, তার মানে 6 হচ্ছে 10, তার মানে 6 গুণন 10 60। কেমন, বুঝতে পারছেন বিষয়টা? জি। তাইলে বলুন তো এই 240 এর মধ্যে 4 এর মান কত? 4 এর স্থানীয় মান কত? 4 গুণ 10। 4 গুণন 10 40, তাই না? হ্যাঁ, ঠিক আছে, গ্রেট। ওকে, তো এবার আসুন আমরা একটু মানে মানে মেইন ম্যাথে চলে যাই আর কি, হ্যাঁ। আচ্ছা, মানে এতক্ষণ পর্যন্ত যা করছি এগুলো ইম্পর্টেন্ট, বাট এবার আমরা একটু টাইপ ভিত্তিক ম্যাথে চলে যাই। আসলে আমরা হচ্ছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা সম্পর্কে সবাই জানি, তাই না? যে ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা আসলে কোনটা? 0। তো এখন শুধু 0 লেখার তো কোনো ধরনের মানে মান নাই আর কি। তো যখন শুধু 0 হবে তখন আসলে শুধু 0 আমরা লিখি না, তখন আমরা 1 দিয়ে ধরি আর কি। এখন ধরেন জাস্ট 2 অঙ্ক বিশিষ্ট একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখবেন, তখন একটা 1 লেখা সেটা বাকিগুলা 0 দিয়ে দিব আর কি, ঠিক আছে? বাকিগুলা 0। হ্যাঁ, আবার সবচেয়ে বড় ভ্যালু কোনটা? 9। তার মানে 5 অঙ্ক বিশিষ্ট একটা বৃহত্তম সংখ্যা কি হইব? 5টা 9 হইব আর কি, ঠিক আছে? আবার 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা কি হইব? একটা 1 দিলাম, বাকি 5টা 0 দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এখন কোশ্চেনের মাঝে মধ্যে এরকম টাইপের হয়, এই টাইপের ম্যাথ বিসিএস এ মানে কমনলি আসে আর কি, একদম ইজি ম্যাথ এগুলা। 0 1 2 3 এই 4টা সংখ্যা দিয়া গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল বের করতে বলছে। তাইলে জাস্ট দেখেন যে এই 4টা সংখ্যা কি ব্যবহার করা লাগবে। এই 4টা সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা খুব ইজিলি বের করতে পারি, যে বড় থেকে ছোট সাজাই দিব, 3 2 1 0, তাই না? 3 2 1 0। এখন ক্ষুদ্রতম সংখ্যা আপনি কি লিখবেন? 0 1 2 3। দেখেন 0 1 2 3 লিখলে শূন্যর তো মান নাই, তাইলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে গেছে, তাই না? সো এই জন্য শূন্যকে বাদ দিয়া তারপরের সংখ্যা কোনটা? তারপরের সংখ্যা হচ্ছে 1। এই 1 কে লিখবো ফার্স্টে, আর শূন্যকে তারপরের ঘরে দিয়ে দিব, তাহলে 1 0 2 3। এবার হচ্ছে আপনি সিম্পলি বিয়োগ দিবেন, বিয়োগ দেওয়ার পর আপনার যে অ্যান্সার চলে আসবে এটাই হচ্ছে মানে মানে মেইনলি হচ্ছে আপনার অ্যান্সার আর কি, ঠিক আছে? সো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। ওকে, এই প্রশ্নটা খেয়াল করেন, 5 অঙ্কের আচ্ছা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? তার মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1 লেখে সেটা আমি 4টা 0 দিয়ে দিলাম, এই হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা? 4টা 9 দিয়ে দিলাম, ঠিক আছে? তাইলে 10,000 থেকে 9,999 বাদ দিয়ে দিলে বাকি থাকে কত? বাকি থাকে হচ্ছে 1। বাস, সিম্পল ম্যাথ। এগুলো কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে আসে, কেমন? এগুলো একদম সিলি ম্যাথ, এগুলো মোটামুটি পারা যায় আর কি। এবার আসেন এই জোড় সংখ্যা বিজোড় সংখ্যা মানে হচ্ছে আমাদের চিনার প্রসেস কি। এরকম করে সূত্রমূত্র মুখস্থ করে আসলে হয় না, কারণ সূত্র সবসময় মানে হচ্ছে অ্যাপ্লাই করাটা পসিবল হয় না, যে জোর যোগ জোর জোর হয়, জোর যোগ বিজোড় বেজোড় হয়, বিজোড় যোগ বিজোড় জোর হয়, জোর গুণ জোর জোর হয়, এরকম মানে হচ্ছে বিতিকিচ্ছিরি অবস্থার সূত্রমূত্র বাদ দেন, বাদ দিয়ে সেরা আসেন আমরা একটু শর্টকাটে চলে যাই। প্রশ্ন বলছি কি, এম ও এন বিজোড় সংখ্যা হইলে নিচের কোনটা জোড় সংখ্যা? ঠিক আছে, এম এন যদি বিজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটা, এই 4টা অপশনের মধ্যে কোনটা
জোড় সংখ্যা। আমাকে যে কোনো একজন বলেন তো এম এন কোন অবস্থায় আছে, যোগ অবস্থায় নাকি গুণ অবস্থায় আছে? ক নাম্বারের এম এনটা গুণ অবস্থায় স্যার। গুণ অবস্থায় আছে। গ্রেট গ্রেট, গুণ অবস্থায় আছে। প্রশ্ন বলছি কি এম এর মান বিজোড়, এন এর মানও বিজোড়। তাইলে আপনি যে কোনো একটা মনের মাধুরী মিশিয়ে যে কোনো একটা বিজোড় সংখ্যা ধরে নেন। ধরেন এই এম এর মান 1, এই এন এর মান 3, বা বা ধরেন যে কি এটার মানও 1 ধরেন। হ্যাঁ, আপনার যদি ইচ্ছা হয় যে একটা 3 ধরবেন, একটা 5 ধরবেন, ধরেন। আপনার ইচ্ছা হলে একটা 3 ধরবেন, একটা 21 ধরবেন, ধরেন, সমস্যা নাই। র্যান্ডম যে কোনো দুইটা বিজোড় সংখ্যা নিয়ে নেন, যেহেতু বলে দিছে বিজোড় সংখ্যা। তাইলে এম এর মান আমি 1 ধরছি, এন এর মান আমি 1 ধরছি। তাহলে এম এন গুণ দিলে কত হয় বলুন তো? 1 ইন্টু 1 গুণ দিলে কত হয়? একই হয়, তাই না? তাইলে এম এন এতটুকু আমি বের করছি কত? 1। 1 যোগ 1 কত হয়? 2 হয়। আর এম এন কত? 1। 1 যোগ 2 কত হয়? 3 হয়। 1 যোগ 4 কত হয়? 5 হয়। এই কয়েকটা সংখ্যার মধ্যে থেকে জোড় সংখ্যা কোনটা? জোড় সংখ্যা হচ্ছে 2। তার মানে আমাকে বের করতে বলছে কোন সংখ্যাটা জোড়। উত্তর হচ্ছে খ নাম্বার। আশা করি ক্লিয়ার। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। স্যার স্যার আরেকবারই করেন, রিপিট করেন। ওকে, আমরা এই ম্যাথের মধ্য থেকে প্রশ্ন কি বলা হয়েছে বলুন তো? প্রশ্নে বলা হয়েছে এম ও এন বিজোড় সংখ্যা, ঠিক আছে? এম ও এন বিজোড় সংখ্যা। তাহলে এই এম এর আপনি একটা র্যান্ডম মান ধরেন। ধরেন আমি হচ্ছে এম এর মান ধরলাম, মানে মানে কত ধরবেন বলেন আপনি? 1 ধরেন না অন্য অন্য কোনো একটা নাম্বার বলেন, আপনার ইচ্ছা মতো বলেন। হ্যাঁ, 2 ধরেন। 2 ধরবেন কেন? 2 ধরবেন কেন? এটা তো বিজোড় সংখ্যা। তাহলে থাকি দেন 3 ধরেন। 3 ধরলাম। আচ্ছা, এন এর মান কত ধরবেন আপনি? এন এর মান 5 5 ধরলাম। তাইলে এম এন যদি আমি গুণ দিই তাহলে 3 5 কত হইলো? 15 হইলো, তাই না? 15। এখন 15 যোগ 1 কত হয়? 16 হয়। 15 যোগ 2 কত হয়? 17 হয়। 15 যোগ 4 কত হয়? 19 হয়। এই কয়েকটা সংখ্যার মধ্যে জোড় সংখ্যা কোনটা? খ নাম্বার, তাই না? বের করতে বলতে জোড় সংখ্যা কোনটা? তার মানে উত্তর হচ্ছে খ নাম্বার। আমাদের বইয়ের মধ্যে দেখবেন এই টাইপের অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। এই টাইপের যেই ম্যাথে আসুক না কেন আল্লাহর দুনিয়াতে সবগুলো সেম প্রসিডিউর আপনি অ্যাপ্লাই করবেন। অনেক সময় যেটা হয় যে বিজোড়ের পরিবর্তে বিজোড় না দিয়া অযুগ্ম সংখ্যা লেখা থাকে আর কি, ঠিক আছে? অযুগ্ম সংখ্যা। জোড়ের পরিবর্তে লেখা থাকে যুগ্ম সংখ্যা, ঠিক আছে? এই লাস্ট পূবালী ব্যাংকে আপনার হচ্ছে পূবালী ব্যাংকে এরকম প্রশ্ন রিপিট হয় বারবার। হ্যাঁ, একদম সিলি কোশ্চেন, বাট হচ্ছে এগুলা মোটামুটি আসে পরীক্ষাতে। ওকে, সো এই পর্যন্ত কারো কোনো যদি প্রশ্ন থাকে, কনফিউশন থাকে আমাকে বলেন। ওকে, এবার আসেন মৌলিক সংখ্যাতে। কেমন? মৌলিক সংখ্যা মোস্ট রিপিটেড ম্যাথ আর কি। এই টপিক থেকে প্রশ্ন আসবেই। হ্যাঁ, বা মানে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক বলা চলে আর কি। আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলে? জি, কিছু বলবেন? ওকে, মাইকটা অফ রাখেন প্লিজ। স্যার টাইপ 3 হবে না স্যার এটা? টাইপ 3, টাইপ 2, আচ্ছা আচ্ছা, ওই জাস্ট টাইপ মিস্টেক আর কি। হ্যাঁ, যাই হোক, টাইপ কত নাম্বার তা দেখেন না, টপিক সবগুলোই আছে আর কি স্লাইডে। হ্যাঁ, ওকে, আচ্ছা, যে কোনো একজন একটু রেসপন্সিবিলিটিস নিতে পারবেন? আমি হচ্ছে তাহলে তাকে অ্যাডমিন দিয়ে দিব। যদি কেউ মাইক অন করে ওনাকে হচ্ছে মিউট করে দিবেন। আর প্রয়োজনে মানে হচ্ছে যদি বারবার মাইক অন করে তাহলে জাস্ট বের করে দিবেন আর কি। কেউ কি দায়িত্ব নিতে পারবেন? তাইলে মানে হচ্ছে আমার জন্য ইজি হয়। আর না হইলে এই যে মাইক অন হয় একটু পরে পরে। দিতে পারেন স্যার, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে শেখ সাদী ভাই আপনাকে আমি হচ্ছে আপাতত অ্যাক্সেস দিলাম আর কি। হ্যাঁ, খুব সহজে কাউকে এই হচ্ছে রিমুভ দিয়েন না। কেউ যদি মানে মাইক অন করে একটু ইয়া করে দিন, মিউট করে দিন আর কি। অনেকেই আছেন যে হচ্ছে বুঝতে পারেন না। হ্যাঁ, সো একটু কোঅপারেট করেন, ঠিক আছে? আচ্ছা, আর কেউ পারতপক্ষে মাইক অন করেন না প্রশ্ন করা ছাড়া। দেখেন, এই মৌলিক সংখ্যা কাকে বলে বা মৌলিক সংখ্যা আসলে কি? এক কথায় যদি বলি, কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা কিংবা এক ছাড়া অন্য যেই কোনো নাম্বার দিয়ে যদি ভাগ করা হয়, তবে তার যদি নিঃশেষী বিভাজ্য না হয় তবে এইটা একটা মৌলিক সংখ্যা। যেমন আমি যদি 6-এর কথা বলি, 6কে 2 দিয়ে ভাগ করা যায়, 6কে 3 দিয়ে ভাগ করলে তার নিঃশেষী বিভাজ্য হয়, তার মানে 6 কোনো মৌলিক সংখ্যা না। যদি আমি 11 বলি, এই 11কে 11 কিংবা 1 এই দুইটা সংখ্যার বাহিরে যা দিয়ে ভাগ করো না কেন ভাগশেষ চলে আসবে, তার নিঃশেষে বিভাজ্য হবে না। তার মানে 11 একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো এখন এই মৌলিক সংখ্যা দেখেন আল্লাহর দুনিয়াতে যত জোড় সংখ্যা আছে, যেমন 2 4 6 4 6 8 10 16, সকল জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে পারি, তাই না? এই জন্য সকল জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা, তবে 2 ছাড়া। কেন 2 ছাড়া? কারণ 2কে 2 কিংবা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে
ভাগ করলে তা নিঃশেষে বিভাজ্য হয় না। তার মানে 2 একটা মৌলিক সংখ্যা, পৃথিবীর একমাত্র জোড় সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা আর কি, একমাত্র জোড় সংখ্যা যেটা একটা মৌলিক সংখ্যা। এবং সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে এক কি? এক ভাই মৌলিক সংখ্যাও না, এক যৌগিক সংখ্যাও না। তাইলে প্রশ্ন হচ্ছে যে যে এক কি সংখ্যা? এক হচ্ছে নিউট্রাল নাম্বার, যে নাম্বারের কোনো পজিটিভিটি কিংবা কোনো নেগেটিভিটি কোনো কিছুই নাই, এটা একটা নিউট্রাল নাম্বার। এই এক কোনো জায়গাতে লেখাও সই, না লেখাও সই। আল্লাহর দুনিয়াতে সকল যা কিছু আছে সব কিছুর মধ্যে এক আছে। আপনি এক্স লিখতেন, এক্স এর মধ্যে এক আছে, এটা হয়তো আমাদের লিখতে হয় না। সো এই জন্য এক মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। এই জায়গা থেকে অবজেক্টিভে কোশ্চেন আসে, এই জন্য আসলে এই লাইনটা লেখা রাখা। আমার আমার এই স্লাইডে যা লেখা আছে এই জায়গায় এমন কোনো কিছু নাই যেটা আসলে পরীক্ষা না আসার মতো। ঠিক আছে, তার মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটা? 2। ঠিক আছে, ওকে। আর এক কি? এক মৌলিকও না, যৌগিকও না। আচ্ছা, এবার আসেন মৌলিক সংখ্যাগুলির যে লিস্ট আর কি, এই লিস্টটা আপনি সবচেয়ে ভালো পরামর্শ যেটা, একদম ঠাড়া মুখস্থ করে ফেলাবেন আর কি, এটা পরীক্ষাতে আসে। ঠিক আছে, এখন ঠাড়া মুখস্থ আপনি কেমনে করবেন? দেখেন আমরা তো মোটামুটি এই জায়গায় যারা আছেন সবাই 1 থেকে 10 পর্যন্ত নামটা সবাই পারেন আমার বিশ্বাস। কেউ যদি না পারেন, আল্লাহর হস্তে রিকোয়েস্ট, কেউ রে বইলেন না, চুপচাপ আজকে বাসা মুখস্থ করে ফেলান আর কি। সো 1 থেকে 10 পর্যন্ত আমরা সবাই নামতে পারি। এখন এই 1 থেকে 10, এই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে আপনার মৌলিক সংখ্যা কিন্তু আমরা এমনি চিনি। এই নামতা গুনার টাইমে যেই মানগুলো কোনো জায়গায় পাই নাই, ওই মানগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। ঠিক আছে, সো এটা একদম অনায়াসে বুঝতে পারি। এরপরও দেখেন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, এই লিস্টটা ঠাড়া মুখস্থর কোনো কিছু নাই। 2 থেকে 3 বার রিডিং দিবেন, দেখবেন পরীক্ষার হলে যখন আপনি হচ্ছে কোশ্চেন দেখবেন না, কোশ্চেন দেখার পর আপনার চোখে ভাইসে উঠবে যে না, এই টাইপ সংখ্যা তো জীবনে কোনোদিন পড়ি নাই। হ্যাঁ, আর মৌলিক সংখ্যার জন্য এই টাইপ সংখ্যাগুলি পড়ছিলাম, এগুলো মৌলিক। কোশ্চেন দেখলে, অপশন দেখলে আপনার এমনি মনে চলে আসবে আর কি। এইভাবে করে মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষাতে এই টাইপ কোশ্চেন আসে, 10 থেকে 20 পর্যন্ত বা 10 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, এরকম টাইপের কোশ্চেন আসে। এখন আপনি কতক্ষণ লাগে গুনবেন? এই জন্য দেখেন, এই জন্য আপনি এই লিস্টটা ঠাড়া মুখস্থ রাখবেন আর কি। 1 থেকে 10 পর্যন্ত 4টা, 11 থেকে 20 পর্যন্ত 4টা, 21 থেকে 30 পর্যন্ত 2টা। ঠিক আছে, এরকম করে ঠাড়া মুখস্থ রাখবেন। এখন এইটা আপনি ঠাড়া মুখস্থ কেমনে রাখবেন? এটার একটা ফোন নাম্বার মনে করবেন যে 4422322321। তার মানে এই 1 থেকে 100 পর্যন্ত হয়ে গেল গা। ঠিক আছে, 4422322321। আমি জানি এতক্ষণে আপনার মনে একটা কোশ্চেন চলে আসছে যে ভাই, আমি না হয় এটা দেখে সেটা বুঝলাম 1 থেকে 10 পর্যন্ত এইটা, 11 থেকে 20 পর্যন্ত 4টা, 21 থেকে 30 পর্যন্ত 2টা, এরকম করে আসলো। কিন্তু কোশ্চেনে যদি আসে যে 5 থেকে 25 পর্যন্ত কত হইব, তখন কি করবেন? এটার ক্ষেত্রে উত্তর হচ্ছে এরকমটা জীবনে পরীক্ষায় আসবে না। কারণ টিচাররা জানে যে আসলে এরকম দিলে সবাই বের করতে পারবে, টাইম লাগবে। সো টিচাররা এমন কোনো ইনভ্যালিড কোশ্চেন দেয় না যেটা ফরম্যাটের বাহিরে। ঠিক আছে, আজ পর্যন্ত এরকমটা হয় নাই। এরকমটা যদি দেয়, এমন টাইপেরই দিব যেটা মানে হচ্ছে আপনি খুব দ্রুত অ্যান্সার করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। সো এই লিস্টটা পুরো একদম ঠাড়া মুখস্থ করে ফেলাইবেন আর কি। এই জায়গায় 101 থেকে শুরু করে 200 পর্যন্ত আছে। এগুলো যদি আপনি খুব ভালো করে মুখস্থ রাখেন, এক্সাম হলে আপনার মানে হচ্ছে ম্যাক্সিমাম ইজি হয়ে যাবে। তাইলে আপনার ক্যালকুলেশন করা লাগবে না। এরপর আমি এতবার বলার পরও কেউ না কেউ থাকবেন যে খুবই অলসতা কাজ করবে, এগুলো মুখস্থ করতে মন চায় না, অলসতা লাগে। এই অলসতা যেন হচ্ছে আপনার না লাগে, এর জন্য আমি আপনাকে একটা শর্টকাট ট্রিক শিখাই দিব আর কি এখন। ঠিক আছে, এই জায়গায় খেয়াল করেন, নিচের কোন সংখ্যাটা মৌলিক সংখ্যা? দেখলেই বুঝতেছি 47 মৌলিক সংখ্যা। এরপরে মনে করেন যে আমি আসলে বুঝতেছি না, ধরেন যে আমি এখন পর্যন্ত বুঝতেছি না মৌলিক সংখ্যা কোনটা, তখন আপনি হচ্ছে ওই শর্টকাট ইউজ করবেন। শর্টকাট কি ইউজ করবেন? দেখেন, 144-এর আশেপাশে বর্গ সংখ্যা কোনটা বলতে পারেন কেউ? 143-এর আশেপাশে বর্গ সংখ্যা কোনটা? 144 স্যার। 144, তাই না? সো 144-এর বর্গমূল কত? 144-এর বর্গমূল হচ্ছে 12। 12 এর 12। নিচে মৌলিক সংখ্যাগুলো কি কি আছে? 12 নিচে মৌলিক সংখ্যাগুলা যা যা আছে তাই তাই লিখবেন। 12 নিচে মৌলিক সংখ্যা আছে 11, 12 নিচে মৌলিক সংখ্যা আছে 7, আছে 5, আছে 3, আছে 2। এখন 143-কে 2 দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায় না। 143-কে 3 দিয়ে ভাগ যায়? এটা আপনি কেমনে বুঝবেন? সবগুলোকে যোগ দেন। 4 একে 5, 5 এ 3 8। 8কে যেহেতু 3 দিয়ে ভাগ যায় না, 143-কে 3 দিয়ে ভাগ যাবে না। সংখ্যা লাস্টে 5ও নয়, 0ও নয়, তার মানে 5 দিয়ে ভাগ যায় না। 7 দেওয়া যায়? 7 দুগুণে 14 হয়, 7 তো 3-এর মধ্যে যায় না, তার মানে 7 দেওয়া যায় না। 11 দেওয়া যায়? অবশ্যই যায়। দেখেন, 14-এর মধ্যে 11 কাটাকাটি করলে তাহলে 11 থেকে 14 হইতে 3 বাকি থাকে, 3 3
এই 3×11=33, তার মানে 11 × 13 হচ্ছে কত, 143, তার মানে 11 দেওয়া যায়। এই যে আমি একটা সংখ্যা পেয়ে গেলাম যেই সংখ্যা দিয়ে এটা ভাগ যায়, তার মানে এইটা মৌলিক সংখ্যা না। এবার আসেন 91, 91-এর আশেপাশে কে আছে, 100 আছে, ঠিক আছে। এই 100 এর বর্গমূল কত, 100 এর বর্গমূল 10, 10-এর নিচে কে কে আছে, 7 আছে, 5 আছে, 3 আছে, 2 আছে। যেহেতু বিজোড় সংখ্যা 2 দেওয়া যায় না, 9 কে 10 হয়, 10 কে যেহেতু 3 দিয়ে ভাগ যায় না, তার মানে 91 কে 3 দিয়ে ভাগ যায় না, 5 দিয়ে ভাগ যাবে না, 7 এবং 91, তার মানে 7 দিয়ে ভাগ যায়, যেহেতু এটা কোনো মৌলিক সংখ্যা না। 47-এর ক্ষেত্রে কি আছে, 49, 49-এর বর্গমূল কত, 7, ঠিক আছে, 7, 5, 3, 2। দেখেন এটাকে আপনি 2 দিয়ে ভাগ করতে পারেন না, তারপরে 3 দিয়ে ভাগ করতে পারেন না, 5 দিয়ে ভাগ করতে পারেন না, 7 দিয়ে ভাগ করতে পারেন না, এইটাই মৌলিক সংখ্যা। 87 তো দেখলেই বুঝতে আছে, 8-এর সাথে 15 হয়, এই 15-কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 87-কে 3 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, 3 × 29 87 হয়, তার মানে এইটা মৌলিক সংখ্যা না। এইরকম ভাবে একটু প্যাচাইল্লা প্র্যাকটিস করলে এইটাও ধূপধাপ অ্যান্সার করা যায় আর কি। তবে আগের লিস্টটা যদি আপনি হচ্ছে একটু দেখে রাখেন, দেখবেন যে হচ্ছে কি আপনি একদম অনায়াসই এগুলো আপনার খেয়াল থাকবে, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট। এই পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় নিয়ে কারো কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। মোটামুটি বুঝতে পারছি স্যার। ওকে, ঠিক আছে, বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। ওই হচ্ছে বই থেকে খুবই অল্প পরিমাণ ম্যাথ আছে, এগুলো প্র্যাকটিস করেন। কোথাও কোনো প্রবলেম হইলে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নক দিয়েন, ইনশাল্লাহ আপনার প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। সবার কাছে হাম্বল রিকোয়েস্ট, কেউ পড়াশোনাগুলো জমায়ে রাখেন না, প্রতিদিনেরটা প্রতিদিন কভার করে ফেলেন। সপ্তাহে 2টা ক্লাস এনাফ টাইম পাবেন। আজকের পরে নেক্সট ক্লাস হচ্ছে আপনার হচ্ছে আগামী রবিবারে। এই টাইমের মধ্যে আপনি খুবই অল্প পড়া এগুলোকে শেষ করে ফেলান, দেখবেন আপনার পড়া মানে হচ্ছে খুব ইজিলি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, স্যার ক্লাসের ভিডিওগুলো কি আমরা পরে দেখতে পারবো? জি জি, হ্যাঁ হ্যাঁ, আপনি ফেসবুক গ্রুপে দেখবেন ক্লাসের ভিডিও দেওয়া আছে। এই পর্যন্ত একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে এই ব্যাচে, এটা অলরেডি আপলোডেড। আচ্ছা, আর ক্লাস শেষ হওয়ার পরে আমাকে কেউ তাড়াহুড়া দিবেন না যে ভাই ভিডিও আপলোড দেন। আমি ফ্লেক্সিবল টাইমের মধ্যে 2-1 দিনের মধ্যে আপলোড দিয়ে দিব। হাতে অনেক কাজ থাকে, এখন ওই এক ভিডিও নিয়ে আসলে পুরো থাকাটা পসিবল হয় না আর কি। 2-3টা একসাথে জমলে সবগুলো একসাথে দিয়ে দিই। হ্যাঁ, এই জন্য ক্লাসে জয়েন করবেন। আর যারা ওই হচ্ছে ভিডিও দেখেন, এরা হচ্ছে আচ্ছা আমার ফ্লেক্সিবল টাইমে দেখবেন আর কি, এটা নিয়ে কেউ পেন দিয়েন না। ওকে, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? ওই যে একটা ফোন নাম্বার শিখছিলাম 4422, তাই না? সো এই জায়গা থেকে প্রথম 10, 20, 30, তার মানে 1 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 10টা। একদম ইজিলি এগুলো হচ্ছে আমরা বের করতে পারি আর কি। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত হবে? তার মানে 60 এর পরে ইমিডিয়েট মৌলিক সংখ্যা কত? 61। আর 80-র আগে ইমিডিয়েট মৌলিক সংখ্যা কত? 79। অর্থাৎ 79 থেকে 61 আপনি মাইনাস করে দেন, তাহলে আপনি আনসার পেয়ে যাবেন 18। উত্তর হচ্ছে 18। এই পর্যন্ত আশা করি কারো কোনো প্রশ্ন থাকার কথা না, যদি থাকে আমাকে বলতে পারেন। ওকে, সো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন থাকলে বলেন। ওকে, আশা করি নাই। এবার আসেন মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা আমরা নির্ণয় করা দেখব। হ্যাঁ, যে কিভাবে এর আগেটা ওই যে করালেন, এর একটু আরেকবার বুঝিয়ে দেন। এটা জি 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 জি। ওকে, কি বলছে? 60 থেকে 80 এর মধ্যবর্তী, মানে 60 এর পরে এবং 80 এর আগে মৌলিক সংখ্যাগুলার মানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য বা অন্তর বের করতে বলছে। তাইলে খেয়াল করেন 60 এর পর ইমিডিয়েট মৌলিক সংখ্যা কোনটা? 61, তাই না? আর ঠিক 80 এর একটু আগে ইমিডিয়েট মৌলিক সংখ্যা কোনটা? 79। তার মানে এইটার ভিতরে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 79 আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 61। তো অন্তর মানে কি? পার্থক্য বের করতে বলছে। বড়টা থেকে আপনি ছোটটা মাইনাস করে দেন, পার্থক্য চলে আসবে 18। উত্তর 18। আশা করি ক্লিয়ার। ক্লিয়ার স্যার। ওকে, এবার হচ্ছে আসেন মূলদ অমূলদ সংখ্যা নিয়ে আসেরা। এই মূলদ অমূলদ নিয়ে আসেরা স্যার এই ক্লাসের ভিডিওগুলো কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে? হোয়াটসঅ্যাপ গ্রুপে তো এত বড় ভিডিও যায় না, ফেসবুক গ্রুপে দেওয়া হবে। ধন্যবাদ স্যার। জি, ওকে, এবার আসেন মূলদ অমূলদ নিয়ে সেরা। এই মূলদ অমূলদ নিয়ে সেরা আপনি আল্লাহর দুনিয়া যেই বইয়ের কাছে যান না কেন, দেখবেন মোটামুটি বহুত ক্যাচাল্লা করা হয়েছে আর কি। অনেক রুলস টুলস দেওয়া থাকে। হ্যাঁ, সেই জনস্বার্থে আমরা মোটামুটি অনেকগুলা রুলস দিছি, ট্রাই করছি রুলস অন্য সকল বই থেকে একটু কম রাখতে। বাট ক্লাসের মানে হচ্ছে সুবিধা এইটাই, মানে মানে বইয়ের অনেক কিছু মানে হচ্ছে বইয়ে থাকবে না, যেটা আপনি ডিরেক্ট ক্লাসে পাবেন আর কি। হ্যাঁ, দেখেন এবার আসলে আমি একটা শর্টকাট টেকনিক কথা বলি, একদম সিম্পল কথা বলি, যে আপনি মূলদ সংখ্যা কেমনে চিনবেন। কোনো একটা সংখ্যাকে
এক্স বাই ওয়াই আকারে যদি আপনি প্রকাশ করতে পারেন, এটা একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? অথবা পৌনঃপুনিক থাকলে, ঠিক আছে, পৌনঃপুনিক থাকলে এটা একটা মূলদ সংখ্যা। এই দুইটার বাহিরে আল্লাহর দুনিয়া যা আছে সব মানে তা হচ্ছে আপনার মূলদ সংখ্যা, আর এগুলির বাহিরে বাকি যা আছে সব হচ্ছে অমূলদ সংখ্যা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে পৌনঃপুনিক মানে আসলে কি, ঠিক আছে? আচ্ছা, পৌনঃপুনিক হচ্ছে দেখবেন এরকম করে দেওয়া থাকে আর কি, যে 18.14। এখন এই একের উপর একটা ডট দেওয়া আছে, 4-এর উপর একটা ডট দেওয়া আছে। এই পৌনঃপুনিক মানে হচ্ছে এটা 18.14141414, এই বারবার সেম সংখ্যা দশমিকের পরে রিপিট হইতাছে, এটাকে বলা হয় পৌনঃপুনিক। এখন পৌনঃপুনিক না থেকে যদি রিপিটেড নাম্বার দেওয়া থাকে তাইলে এইটাও একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? আবার ধরেন এমন দেওয়া আছে 0.01111111, তাহলে এই যে দেখেন 0.0 এর পরে এই নাম্বারটা খালি আজীবন এমনি আসতেই আছে, এটা একটা মূলদ সংখ্যা, কারণ এটা একটা পৌনঃপুনিক নাম্বার, ঠিক আছে? সো যদি পৌনঃপুনিক হয় অথবা এক্স বাই ওয়াই আকারে প্রকাশ করতে পারেন, এরকম ভগ্নাংশ আকারে লব হর আকারে প্রকাশ করতে পারতেছেন, এই নাম্বারগুলিকে বলা হয় মূলদ সংখ্যা, ঠিক আছে? এর বাহিরে বাকি যা আছে সবই হচ্ছে অমূলদ সংখ্যা। এখন ধরেন যে কি আমি বললাম যে 5, ঠিক আছে, শুধু 5 বললাম। এখন শুধু 5 মানে শুধু 5 লেখা যেই কথা, 5/1 লেখা অবশ্যই সেম কথা, তাই না? আমরা কি জানি একটা নর্মাল নাম্বারের নিচে কত থাকে, 1 থাকে, এটা আমরা একদম ছোটবেলা কাটাকাটিতে শিখছি। তার মানে একটা নর্মাল নাম্বার লেখা যেই কথা নিচে 1 লেখা সেম কথা, তার মানে এটাকে আমি এক্স বাই ওয়াই আকারে প্রকাশ করতে পারছি, লব হর আকারে প্রকাশ করতে পারছি। সুতরাং শুধু 5 এটা একটা কি, এটা একটা মূলদ সংখ্যা। আমি যদি বলতাম 3/2, এটা কি, এটা একটা মূলদ সংখ্যা, ঠিক আছে? এখন আমি যদি বলতাম যে 1.5, জাস্ট সিম্পল 1.5, এই 1.5 এটা কিন্তু আনলিমিটেড নাম্বার না, একটা নর্মাল দশমিক নাম্বার, তাই না? এই নর্মাল দশমিক মানে কি? নর্মাল দশমিক মানে হচ্ছে আপনি এক্স বাই ওয়াই আকারে প্রকাশ করতে পারবেন কেমনে? এই যে 1.5 কে আপনি লিখলেন, 15 লিখলেন, আর হচ্ছে নিচে 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 10 লিখে দিলেন, দশমিকের পরিবর্তে 1 দিলাম, দশমিকের পরে একটা সংখ্যা, একটা শূন্য দিয়ে দিলাম। তার মানে এরকম নর্মাল নাম্বারগুলিকে, ভগ্নাংশ নাম্বার, রেগুলার নাম্বার, এগুলিকে কিন্তু আমরা আপনার হচ্ছে মানে এক্স বাই ওয়াই আকারে লব হর আকারে প্রকাশ করতে পারি। সুতরাং এগুলি একটা মূলদ সংখ্যা। এমন যদি হইতো 3.16259293 এরকম করে চলতেই আছে, ও শেষ হয় না, আজীবন এরকম চলতেছে, এই নাম্বারগুলি আনলিমিটেড চলে, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে? তার মানে যা বলছিলাম, এক্স বাই ওয়াই আকারে প্রকাশ করতে পারেন অথবা পৌনঃপুনিক, এই দুইটা থাকলেই মূলদ সংখ্যা, বাদ বাকি যা আছে সবগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। সো এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলেন। এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, পৌনঃপুনিকের অপোজিট নাম কি আবৃত নাকি? আবৃত, ইয়েস ইয়েস, পৌনঃপুনিকের অপোজিট নাম্বার হচ্ছে আচ্ছা আবৃত সংখ্যা। আচ্ছা, ওকে, এবার আসেন। জি বলেন। জি, কোন সংখ্যাকে এক্স বাই ওয়াই আকারে, এই জিনিসটা আমার মাথায় ঢোকে না। আচ্ছা, প্রকাশ করাটা কিভাবে? এক্স বাই ওয়াই আকারে প্রকাশ মানে হচ্ছে কোনো একটা সংখ্যার আপনার লব থাকবে, হর থাকবে, ঠিক আছে? যেমন ধরেন আমি হচ্ছে লিখলাম 5, এখন এই 5 লেখা মানে কি বলুন তো? 5 এর নিচে তো একটা 1 আছে, অলরাইট? 5 এর নিচে একটা 1 আছে, তার মানে এই এক্স বাই ওয়াই আকার মানে হচ্ছে কি, যে লব বাই হর আকার, ঠিক আছে? লব বাই হর, হ্যাঁ, অর্থাৎ উপরে একটা রাশি থাকবে, নিচে একটা রাশি থাকবে। ধরেন আমি লিখলাম আপনার হচ্ছে এই হচ্ছে √16 লিখলাম। এখন √16 মানে কি? 4, তাই না? √16 লেখা যে কথা, 4 লেখা সেই কথা। এখন 4 মানে কি? 4/1। এই যে উপরে এক্স নিচে ওয়াই, ঠিক আছে, মানে উপরে লব আছে নিচে হর আছে, এটা একটা মূলদ সংখ্যা। আমি বললাম কি যে 1.9, এখন 1.9 লেখা কি? 1.9 মানে উপরে 19 লিখলাম, দশমিক তুলে 19 লিখলাম, নিচে দশমিকের পরিবর্তে 1 দিলাম, দশমিকের পরে একটা সংখ্যা, তার মানে আমি একটা 0 দিলাম। এই যে লব পেয়ে গেলাম, হর পেয়ে গেলাম, এটা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু এমন যদি হইতো যে 4.32165921, হ্যাঁ, 682 এরকম করে চলতি আছে, এগুলোর তো কোনো ধরনের শেষ নাই। তার মানে এই সংখ্যাটাকে কিন্তু আপনি এইরকম ভাবে হরলব আকারে প্রকাশ করতে পারবেন না, ঠিক আছে? তার মানে এই সংখ্যাটা কিন্তু অমূলদ সংখ্যা। এখন ধরেন এমন হইতো যে 3.2946, 4 ঘর দেওয়া আছে, এটাকে কিন্তু আপনি প্রকাশ করতে পারেন যে 32946 ডিভাইডেড বাই দশমিকের পরিবর্তে 1 দিলেন, দশমিকের পরে 4টা ঘর, তার মানে 4টা 0 দিয়ে দিলাম আর কি। এইটাও কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ আমি
এরকম লব হওয়ার আকারে প্রকাশ করতে পারছি, এক্স ওয়াই আকারে প্রকাশ করতে পারছি। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। আচ্ছা, আমাকে একটু টাইম দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমি একটু ক্লাসে আছি, ক্লাস শেষ করে আপনাকে নক দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। তো কি বলে জুবাইর ভাই খুব সম্ভবত প্রশ্ন করছিলেন আর কি। এই পর্যন্ত ক্লিয়ার জি কিনা জি কিনা ক্লিয়ার। আমাকে একটু বলেন। জি ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাইলে আমার এই জায়গার ব্যাখ্যাটাকে আর কোনো কিছু দরকার নাই। আচ্ছা, মাঝখানে আমি আরেকটু জাস্ট হচ্ছে কথা বলি। ধরেন কোন একটা মৌলিক সংখ্যার কথা আমি আসি। হ্যাঁ, ধরেন একটা মৌলিক সংখ্যা 5 3। মৌলিক সংখ্যা ইন্ডিভিজুয়ালি এটা একটা মূলদ সংখ্যা, কিন্তু মৌলিক সংখ্যাকে যখন আপনি বর্গমূল করবেন তখন এটা অমূলদ সংখ্যা। কেমন? আচ্ছা, দেখেন এই √2 সংখ্যাটা কি সংখ্যা? √2 একটা মৌলিক সংখ্যা, বাট √2 কি? √2 একটা অমূলদ সংখ্যা। কারণ মৌলিক সংখ্যাগুলিকে যখন আপনি বর্গমূল করবেন আনলিমিটেড নাম্বার পাবেন, নাম্বার শেষ হয় না, আনলিমিটেড নাম্বার চলবে। এই জন্য এটা একটা অমূলদ সংখ্যা। ওকে, আচ্ছা এই জায়গা থেকে, আচ্ছা ফার্স্টে একটা ডট আছে, আমাকে যে কোনো একজন একটু ফাস্ট বলেন এই জায়গা থেকে কোনটা অমূলদ সংখ্যা? তার গহ নাম্বার। গহ নাম্বার না, কেন? কারণ প্রথমটাতে সেম নাম্বার বারবার রিপিট হয়েছে, পৌনপুনিক আছে, তার মানে এইটা অমূলদ সংখ্যা। এই হচ্ছে মূলদ সংখ্যা, এটা একটা। এটাতে 10 10 10 বারবার রিপিট হইতেছে, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। নিচেরটা 100 100 100 বারবার রিপিট হইতেছে, এই হচ্ছে মূলদ সংখ্যা। এইটাতে খেয়াল করেন একবার 10 আসছে, একবার 100 আসছে, একবার 1000 আসছে, চেঞ্জ হয়ে গেছে নাম্বারগুলা, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। আশা করি ক্লিয়ার। সো মূলদ অমূলদ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? মূলদ অমূলদ নিয়ে হোপফুলি আমি যতটুকু কনসেপ্ট দিছি এতটুকু যদি হচ্ছে আপনি বুঝেন, আল্লাহর দুনিয়াতে আপনি যে কোনো মূলদ অমূলদ এমনি চিনবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। ক্লিয়ার স্যার। ওকে, স্যার আর কিছু উদাহরণ দিয়ে বোঝাই দিলে বেটার হইতো। আর কি উদাহরণ দিবে বলেন, আমি মোটামুটি বাদ রাখি নাই আর কি। এখন ধরেন আমি হচ্ছে বললাম যে রুট ওভার 16 বাই √27। হ্যাঁ, এই না সরি, 16/27 না, এটা তা তো হয় না। √16/9। হ্যাঁ, ধরো আমি এই টাইপের কিছু একটা লিখলাম আর কি। এখন দেখেন এই যে 16টাকে যদি হচ্ছে আপনি রুট করেন তাহলে কত হয়? 4 হয়। 9কে রুট করলে কত হয়? 3 হয়। তার মানে এইটা কি? তাইলে এটা হচ্ছে একটা মানে হচ্ছে আপনার মূলদ সংখ্যা। ঠিক আছে, সো মানে আপনার টার্গেট হচ্ছে দুইটা ফরম্যাট দেখা, যে লব হওয়ার আকারে আসতেছে কিনা, এক্স ওয়াই আকারে আসতেছে কিনা, অথবা পৌনপুনিক আছে কিনা। এর বাইরে বাদ বাকি সবগুলি অমূলদ সংখ্যা। ঠিক আছে, ওকে স্যার। ওকে। এবার আসেন 2 5 6 এর বর্গমূল নির্ণয় করা। এটার বর্গমূল আপনি কেমনে নির্ণয় করবেন? কোন একটা সংখ্যার বর্গমূল আপনি দুই ভাবে নির্ণয় করতে পারেন। ঠিক আছে, এর মধ্যে এইটা হচ্ছে আপনার একটা 2 5 6। এই যে আমরা হচ্ছে ফার্স্টে লসাগু স্টাইলে ভাঙাইলাম, এটার সবগুলা গুণনীয়কগুলা বের করলাম। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, অনেকগুলো 2 পাইছি, তাই না? আমি জাস্ট এটাকে সাজাইছি আর কি। এখন এটাকে আমি জোড়ায় জোড়ায় ভাগ ভাগ করছি, এই দুইটা 2 মিলে একটা, এই দুইটা মিলে হচ্ছে একটা পেয়ার, এই দুইটা মিলে একটা পেয়ার, এই দুইটা মিলে একটা পেয়ার, এই 4টা পেয়ার হইছে। প্রত্যেকটা পেয়ার থেকে আপনি একটা একটা করে নাম্বার নেবেন আর কি। দেন এগুলাকে আপনি গুণ দিয়ে দেন, উত্তর চলে আসবে 16। ঠিক আছে, উত্তর চলে আসবে 16, সিম্পল। এইভাবে করে সেটা কিন্তু আপনি বের করতে পারেন, বাট এটার একটা লিমিটেশন আছে, আপনি ফ্র্যাকশনাল নাম্বারগুলা বের করতে পারবেন না। ঠিক আছে, তো এই জন্য আসলে আমরা মূল নিয়মটা শিখি, ভাগের যে নিয়মটা ছিল এই নিয়মটা আমরা শিখি। সো এইটা কি হবে, আমি 2 5 6, তাই না, 2 5 6 লিখছিলাম। সো আমার কাজ হচ্ছে ডান দিক থেকে আমি 2 ঘর করে সেপারেট করব। এই হচ্ছে 2 ঘর নিলাম, এই জায়গাতে একটা আছে, এই হচ্ছে আমি একটা 0 দিয়ে নিলাম আর কি। এখন আপনি এমন একটা সংখ্যা নেবেন যেই সংখ্যার বর্গমূল প্রথমটা সমান অথবা প্রথমটা ছোট হবে। এখন সমান তো হওয়া পসিবল না, তাহলে আমি 1 নিলাম, এককে 1 হয়, 2 নিলে 2 দুগুণে 4 হইতো, এই জায়গায় 3 নিলে 3 থেকে 9 হইতো। সো 4 আর 9 তো আর মিলবে না, সো 1 দেওয়া লাগলো আর কি। সো আমি 1 দিলাম, তাহলে বাকি রইল কত? বাকি রইল হচ্ছে 1, আর এই পাশ থেকে পুরো জোড়াটা আমি নামাই দিলাম, 1 5 6 নামাই দিলাম। এই জায়গায় যে মান থাকবে এটাকে আপনি ডবল করবেন। 1 থাকলে 2, 2 থাকলে 4, হ্যাঁ 4 থাকলে 8, 8 থাকলে 16।
সো যা মান থাকবে এটাকে আপনি 2 দিয়ে গুণ দিবেন। তাহলে এই 1 আছে মানে কি আপনি এই জায়গাতে 2 লিখে দিলেন, ঠিক আছে? এখন আপনার কাজ কি? এই জায়গায় এমন একটা নাম্বার বসানো যেই নাম্বারটা এই জায়গায় বসবে এবং এই নাম্বারটা দিয়া এই পুরা নাম্বারটাকে আপনি গুণ দিবেন। তাইলে দেখেন আমি যদি 6 বসাই তাহলে আমি এই জায়গায় 6 বসাইলাম। এবার এই 6টা দিয়া এই 26কে আমি গুণ দিব। 6 6 36 6 হাতে আছে 3 6 দুগুণে 12 13 14 15 সো আমার মিলে গেল। উত্তর আসলো কত? উত্তর হচ্ছে 16। তার মানে 2 5 6 এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে 16। আশা করি ক্লিয়ার। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। স্যার আরেকবার যদি বুঝাইতেন বিষয়টা খুব ভালো হতো। ওকে, ঠিক আছে, ফাইন। ওকে ওকে, তাইলে চলেন আমরা একটা ভিন্ন নাম্বার দিয়ে ট্রাই করি। হ্যাঁ, একটা ভিন্ন একটা নাম্বার দিয়ে ট্রাই করি। ধরেন আমি নিলাম আমি হচ্ছে নিলাম কত নিতে পারি বলেন তো? ধরেন আমি নিলাম 1024, ঠিক আছে? আমি নিলাম হচ্ছে 1024 124। তাইলে 2 ঘর 2 ঘর করে আমি সেপারেট করে দিলাম। এই প্রথম 10-এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কত বলেন তো আমাকে? 10-এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা 3 কত? স্যার 3। 3 গ্রেট, 3। তার মানে 3 3 9 হয়ে গেল, তাই না? 9। ও তাহলে 1 2 4 বাকি রইল, ঠিক আছে? 10 থেকে 9 গেলে 1 থাকে, পরের পেয়ারটা নামাই দিলাম। এই জায়গায় যেহেতু 3 আছে এটাকে আমি 2 গুণ করব। 3 দুগুণে কত হয়? 6 হয়, ঠিক আছে? 3 দুগুণে 6 হয়। এখন আপনার দরকার এমন একটা সংখ্যা এই জায়গায় লেখা যেই সংখ্যাটা এই জায়গায় বসাবেন এবং পুরো সংখ্যাটাকে আপনি গুণ দিবেন। তাহলে আমি ধরুন যে বসাই দিলাম 2, তাহলে আপনিও এই জায়গায় 2 বসাই দিবেন। তাহলে এবারে এই 2 দিয়া এই 62কে গুণ দেন। 2 দিয়ে 62কে গুণ দেন, 2 দুগুণে 4 হয়, 6 দুগুণে 12 হয়। তার মানে 1024-এর বর্গমূল হচ্ছে 32। উত্তর হচ্ছে 32। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হচ্ছে ভাই আপনি বুঝলেন কেমনে দুইটাই মিলবে? এটা তো 3 4 5 6 হইতে পারে। এইটা আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে করে মানে হচ্ছে আপনি অটোমেটিক্যালি বুঝবেন। ধরেন যে কি আপনার মনে হলো যে 5 বসায় চেক করি, ফাইন। তাহলে আপনি এই জায়গাতে 5 বসালে 35 হইতো, এই জায়গায় 65 হইতো। তখন আপনি 5 দিয়ে 65কে গুণ দিয়ে দেখতেন যে এটা কি 124 হয় নাকি তার চেয়ে বড় হয়ে যায়। তো আপনি এরকম করে বিভিন্ন ধরনের নাম্বার দিয়ে চেক করতে করতে এটা অটোমেটিক্যালি আপনার আয়ত্তে চলে আসবে। আশা করি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমাকে। স্যার স্যার একটা কথা বলবো। জি বলেন। স্যার এখানে তো আমাদের মিলে গেল, যখন না মিললো তখন কি করবো? ঠিক আছে, ছোট ফাইন। সংখ্যা নেবো? ওকে ওকে, ঠিক আছে, ফাইন। না মিললে কি করবেন না? আচ্ছা, না মিলার মতো না মিললে কি করবেন? এটা একটা মিলিয়ন ডলার কোশ্চেন করে ফেলাইছেন। আচ্ছা আসেন আমি আমি তাহলে একটু একটু ইয়াতে যাই। কত লিখতে পারি বলুন তো? আরে 144 করেন। ঠিক আছে, ফাইন, 144 করি। এই হচ্ছে 144। স্যার 144 মিলে যাবে স্যার। ও ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি চাচ্ছেন যে না মিলাইতে, তাই তো? আচ্ছা, না মিলাইতে চাইলে আসেন আমরা আমরা একটু না মিলে ম্যাথ করি আর কি। 1025 করেন তাহলে হয়ে যাবে মেবি। কত করবো? 1025 করবো? ওকে, তাহলে আসেন 1025 করি। 1025 হইলে মানে হচ্ছে আপনার একটা মানে ইয়া আসবে আর কি। যাই হোক, আসেন করি, সমস্যা নাই। এই হচ্ছে আমি 1025 করলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন এই হচ্ছে দুইটা দুইটা করে আমি জাস্ট দিলাম। ফার্স্টে 10, 10-এর কাছাকাছি কত আছে বলুন তো? 10-এর কাছাকাছি 3 আছে। 3 3 9 হয়। ওকে, 3 3 9 হয়। এবার 1 2 5। এখন 3-এর ডবল নাম্বার কত? 3-এর ডবল নাম্বার হচ্ছে 6। 3-এর ডবল নাম্বার কত? 3-এর ডবল নাম্বার হচ্ছে আমাদের 6, ঠিক আছে? আচ্ছা, এখন 6 যেহেতু আসছে, এইবার আমি এমন একটা নাম্বার দিব যেই নাম্বারটা 125-এর কাছাকাছি হয় আর কি। এখন 125-এর নাম্বার কত কত হয়? ওই যে 2 দিতে পারি, কারণ 3 দিলে বড় হয়ে যাবে। তাহলে 2 × 62 কত হয়? 124 হয়। 3 দিলে তো অনেক বড় মান হয়ে যেত, তাই না? 3 দিলে 3 × 9 আর 3 × 18। তার মানে 1 8 9 189 হয়ে যেত আর কি। অনেক বড় মান হয়ে যেত। এই জন্য আমরা 2 দিলাম এই জায়গাতে। তাইলে দেখেন এবার 2 × 62 কত হইলো? 124 হইলো। ফাইন, বাকি রইল কত? 1। এখন তো আর কোনো কিছু নাই। এখন আর কোনো কিছু নাই। আমি একটা দশমিক দিলাম। সো এই একটা দশমিক দিয়ে সেরা আমি জাস্ট এই জায়গা থেকে একটা শূন্য নিয়ে আসলাম আর কি, ঠিক আছে? এই একটা শূন্য এনে সেরা আপনার এই জায়গা থেকে আমি কি বলে আপনার হচ্ছে এই জায়গা থেকে আপনার ওই লেগা আরো দুইটা শূন্য নামাই দিলাম আর কি, ঠিক আছে? ফাইন, ওকে। এইবার আপনার কাজ কি? এইবার আপনার কাজ হচ্ছে যেটা, যে আপনি এই পর্যন্ত যেই নাম্বারটা আসছে আপনি এই নাম্বারটাকে জাস্ট ডবল করে দেন, ঠিক আছে? এই নাম্বারটাকে আপনি কি করবেন? ডবল করে দিবেন। তাইলে ফাইন, ভালো কথা। তাইলে ও আচ্ছা, সরি সরি সরি, না 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 না, আচ্ছা আমি আমি জাস্ট একটু অ্যাডভান্স করে ফেলাইছি আর কি। আমি জাস্ট একটু ব্যাক থেকে করি।
তাহলে আপনার বুঝাইতে আমার আরো ইজি হইব। ওকে, এই দশমিকের পরিবর্তে তো আমি হচ্ছে দুইটা জিরো নিয়ে আসলাম, তাই না? দশমিকের পরিবর্তে আমি দুইটা জিরো নিয়ে আসলাম। এখন এই যে 32 দুগুণে কত হয় বলুন তো? 32 দুগুণে কত হয়? 32 দুগুণে 64 হয়। আমরা কি জানি যে হচ্ছে যা থাকবে তাই লিখবো। এখন আপনার টার্গেট কি বলুন তো? তাইলে এখন আপনার টার্গেট হচ্ছে এই জায়গাতে এমন একটা নাম্বার আনবেন যেটা এই জায়গাতে আনবেন। এখন আপনি আপনি চিন্তা করেন যদি এমন কোন একটা নাম্বার নিয়ে আসেন তাইলে এটা কি 100 ক্রস করে ফেলাইব না এটা? আপনি যাই বসান না কেন 6 4 এর পরে আপনি যদি 1ও যদি বসান তাইলে 1 দিয়ে গুণ দিলেও তো মানে হচ্ছে আপনি ক্রস করবে। তার মানে এটা মিলতেছে না। তাইলে আপনার আরো সংখ্যা লাগবে। কি লাগবে? আপনি আরেকটা শূন্য দেন। আরেকটা শূন্য দিয়ে সেটা আপনি এই জায়গাতে আপনি আরো দুইটা জিরো নিয়ে আসলেন আর কি। এইবার আপনি অনায়াসেই কাজ করতে পারবেন আর কি, ঠিক আছে? এইবার আপনি অনায়াসে কাজ করতে পারবেন। তাইলে এবার আপনি কি কাজ করবেন? এখন আপনি হচ্ছে জাস্ট একদম মানে জি স্যার স্যার একটু কথা, দশমিকের পরে 1 শূন্য না আপনি 2 শূন্য দিলেন যে। বর্গমূলের ক্ষেত্রে আপনি হচ্ছে দুইটা করে নামাইতে দিব আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বর্গমূলের ক্ষেত্রে আপনি দুইটা করে নামাবেন, ঠিক আছে? আচ্ছা, তাইলে খেয়াল করেন এই জায়গা থেকে আমরা কিন্তু জাস্ট হচ্ছে একদম ইজিলি পেয়ে গেলাম আর কি। এখন ধরেন মানে হচ্ছে আপনি এই এতটুকুর মধ্যে আপনি আবার সেপারেট করেন, তাইলে এখন দেখেন এবার যে কত আসছে এদিকে এই জায়গাটা হচ্ছে আনুমানিক 10,000 আসছে, তাই না? এখন 10,000 যদি হচ্ছে আসে তাইলে এই 320 320 এই 320কে আপনি 2 দিয়ে গুণ দেন তাহলে কত হয়? 640 হয়, তাই না? 640 হইলো আর কি। এখন আপনি আরেকটা সংখ্যা বসান যে কত বসান যায় আর কি। এখন আপনি যদি 2 দেন তাহলে এটা 12,000 হয়ে যাবে আর কি। তাহলে আমি 1 দিলাম, এই জায়গাতে আমি হচ্ছে 1 দিলাম, ঠিক আছে? তাইলে দেখেন এবার 1 ইন্টু 6,401 তাহলে 6,401। এখন এই 1-এর পরিবর্তে যদি হচ্ছে আপনি 2 দিতেন তাইলে এইটা 6 দুগুণে 12,000 হয়ে যেত, যেটা 10,000 ক্রস করতো আর কি। তো সেম ভাবে আপনি এই জায়গা থেকে বিয়োগ করেন, বিয়োগফলটা যখন হচ্ছে আসবে এই বিয়োগফল আসতে আসতে এই বিয়োগফলের সাথে দশমিকের জন্য আপনি আবার দুইটা শূন্য নেবেন, এই পুরো নাম্বারটাকে আপনি আবার 2 গুণ করবেন, আবার একটা সংখ্যা বসাবেন, এরকম করে করবেন। এই নাম্বারটা দেখবেন আজীবন চলতি আছে আর কি, শেষ হয় না, ঠিক আছে? ওকে ওকে তো এখন সবচেয়ে বড় বিষয় যেটা এক্সাম হলে দেখবেন দশমিকের পরে 2-1 গড় টেস্ট করলে হয়ে যায়, কারণ সবগুলো অপশন এই এমন ভাবেই দেয় আপনাকে অনেক গড় পর্যন্ত টেস্ট করতে আলটিমেটলি দেয় না। ওই ফার্স্টের 2 গড় মিলে গেছে মানে আপনি আপনার কোশ্চেনে আপনার অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। ওকে স্যার, ওকে স্যার। ওকে, যাই হোক এই টাইপের বর্গমূল খুব একটা আসে না, খুবই রেয়ার। হ্যাঁ, বর্গমূল আসে আপনার হচ্ছে এই টাইপের। তা আমরা কি জানি যে বর্গ করলে একটা জিরোর জন্য দুইটা জিরো চলে আসে। সেম বর্গমূল করলে দুইটা জিরোকে যদি হচ্ছে আপনি বর্গমূল করেন একটা জিরো চলে আসবে, ঠিক আছে? এখন ধরেন আমি হচ্ছে বললাম যে 16.0009, ঠিক আছে? এখন এইটাকে আপনি বর্গমূল করবেন। এখন 16কে যদি হচ্ছে আপনি বর্গমূল করেন কত হয়? 4 হয়। আর জাস্ট দশমিকের পর থেকে 2 ঘর করে সেপারেট করেন, এই দুইটা তাহলে 00কে বর্গমূল করলে কত হয়? 0 হয়। 09কে বর্গমূল করলে কত হয়? 3 হয়। তার মানে 4.03। একইভাবে এই প্রশ্নটা খেয়াল করেন যে 0.0001 এইটার বর্গমূল কত? এখন 0কে বর্গমূল করলে কত হয় বলেন তো? 0কে বর্গমূল করলে 0ই হয়। আর এই জায়গায় দুইটা জিরো আছে, এই দুইটা জিরোর পরিবর্তে একটা জিরো, আর 0 1 1 রে বর্গমূল করলে আলটিমেটলি একই হয়। তার মানে উত্তর হচ্ছে কত? 0.01। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। একটু সময় দেবেন আমাকে, আমি একটা কল ধরি। না, কল ধরা লাগবে না, কল কেটে গেছে। আচ্ছা, তো এই টাইপের ম্যাথগুলি না মানে হচ্ছে সবসময় দেখবেন যে হচ্ছে আপনার মানে মানে এমনভাবে আসে যেন হচ্ছে আপনি ইজিলি ক্যালকুলেট করতে পারতেছেন, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথটা করার আগে আমি জাস্ট হচ্ছে আপনাকে একটু বলবো, আমি জাস্ট এই ফরম্যাটটায় যেহেতু হচ্ছে অ্যান্সার দেওয়া আছে থাকুক অ্যান্সার, জাস্ট ভগ্নাংশের গুণগুলো আপনি ক্যালকুলেটর ছাড়া খুব ইজিলি কেমনে করবেন। ধরেন দেওয়া আছে যে 1.2 ইন্টু 0.1 ইন্টু 0.2, ঠিক আছে? বা 0.02 ধরেন এরকমটা দেওয়া আছে আর কি। এখন আপনি এটাকে ইজিলি কেমনে গুণ করবেন? আপনি মনে করেন এই জায়গাতে দশমিক নাই, এই জায়গায় সবগুলা দশমিককে আপনি তুলে দেন, সবগুলা দশমিক আপনি তুলে দেন, তাইলে বলেন তো ফার্স্টের 1.2 এর মধ্যে দশমিক তুলে দিলে কত হয়? 12 হয়ে যায়। শূন্যের দশমিক, ও আচ্ছা সরি, এটা তো 0.01 বা 0.001 আর কি। তাইলে এই হচ্ছে 1.2 12 হয়ে গেল, 0001 মানে 1 হয়ে গেল, 0002 মানে 2 হয়ে গেল। তাহলে
12 কে 12, 12 দুগুণে কত হইলো? 24 হইলো, তাই না? 24। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু ফ্র্যাকশনাল ভ্যালু ছিল, আপনি কোন জায়গাতে দশমিকটা বসাইবেন, এটা হচ্ছে এটাকে মেইন ফ্যাক্ট যে আপনার দশমিক কই বসবে। এখন গুনেন দশমিকের পরে কয় গড়? এই 1 গড়, 2 গড়, 3 গড়, 4 গড়, 5 গড়, 6 গড়। অলরেডি আপনি 2 গড় পাইছেন, তাহলে 3 গড়, 4 গড়, 5 গড়, 6 গড় দশমিক। তার মানে দশমিকের পরে 4টা 0, 24। এটা হচ্ছে আপনার অ্যান্সার। এই পর্যন্ত যদি আপনি কনসেপ্ট বুঝেন, আপনি আল্লাহর দুনিয়ার যেই কোনো মানে হচ্ছে গুণ অনায়াসে আপনি করতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন 0.004 এটাকে হোল স্কোয়ার করার পরে মান কত আসছে। তার মানে দেখেন এবার হোল স্কোয়ার মানে কি? দুইবার গুণ হইছে, জাস্ট আপনি দশমিক তুলে দেন, 4 থাকে, তাহলে 4 4 কত হয়? 16 হয়, ঠিক আছে? জি, দশমিকের পরে 3টা 0, আবার হচ্ছে 3টা 0, তাহলে 3 দুগুণে 6টা 0, তার মানে 2 গড় পাইছি, 4টা 0 হবে আর কি, ঠিক আছে? তার মানে উত্তর হচ্ছে আপনার এইটা। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। স্যার এটা একটু আরেকবার বলবেন? কোনটা? আরেকবার এই যে এখন না, এটা স্কয়ারটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এটা খেয়াল করেন, মানে এই জায়গায় কি বলছে যে 0.004 হোল স্কোয়ারের মান কত, তাই না? তার মানে 0.004 ইন্টু 0.004। এখন দশমিক তুলে দিলে 4 দুইবার হইলো, তাই না? তাহলে 4 4 কত হইলো? 16 হইলো। দশমিকের পরে কয় গড় আছে? 1 গড়, 2 গড়, 3 গড়, 4 গড়, 5 গড়, 6 গড়। আপনি পাইছেন কয় গড়? 2 গড়। তার মানে আরো 4টা গড় দরকার, 1টা, 2টা, 3টা, 4টা। তার মানে দশমিকের পরে 4টা 0, তারপর 16। উত্তর খ। আশা করি ক্লিয়ার। ওকে, এই পর্যন্ত যদি বুঝেন, এখন আমাদের জার্নিটা খুব ইজি, একদম শর্টকাট চলে মানে হচ্ছে আমরা সামনে আগাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারটা মোটামুটি একটু লম্বা ক্লাস আর কি, হ্যাঁ। যাই হোক, আমি হচ্ছে এটাকে আর মানে 2-3টা টাইপ করে ক্লোজ করে দিব, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে বাকিটা শেষ করে ফেলাবো, ঠিক আছে? সংখ্যা সম্পর্কিত যেই সকল সমস্যা থাকে, এগুলাকে একদম আপনি অনায়াসে সলভ করতে পারবেন, ঠিক আছে? অঙ্ককে আপনি মনে করবেন একটা ভাষা, যোগ থাকলে যোগ করবেন, বিয়োগ থাকলে বিয়োগ করবেন, গুণ থাকলে গুণ করবেন, ভাগ থাকলে ভাগ করবেন। সমাধান করার টাইমে ইকুয়ালের এক পাশ থেকে আরেক পাশে যখন যাবে, তখন যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, রুট থাকলে স্কোয়ার হয়, আর স্কোয়ার থাকলে রুট হয়। এই ফরম্যাটটা যদি হচ্ছে মাথায় রাখেন, আপনার সবকিছু একদম অনায়াসে ইজি হয়ে যাবে। আর আরেকটা বিষয়, যদি কোথাও র থাকে কিংবা এর থাকে, তাইলে এইটার কাজ হচ্ছে গুণের কাজ, ঠিক আছে? র বা এর কাজ হচ্ছে গুণের কাজ, বাকিগুলো আমরা দেখলেই বুঝতে পারি। একটা সংখ্যার 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে সংখ্যাটা 90 হয়, তাহলে সংখ্যাটা কত হয়? তার মানে ওই একটা সংখ্যা কত তা তো আমি জানি না, এই একটা সংখ্যা হচ্ছে এক্স। এক্স এর 3 গুণ মানে কি? এক্স এর সাথে 3 গুণ। এইটার সাথে এই সংখ্যাটার 2 গুণ যদি আপনি যোগ করেন, যোগফল কত আসবে? যোগফল আসবে 90। তাহলে 3 দিয়ে কত হয়? 5 হয়, তাই না? তার মানে 3 দিয়ে 5x, ওই পাশে ছিল 90। এই 5টাকে যদি আপনি ওই পাশে নিয়ে যান, তাহলে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে 90কে 5 দিয়ে ভাগ দেন, তাহলে আপনার মান কত আসে? মান চলে আসে আপনার 18। তার মানে x এর মান 18, মানে সংখ্যাটা হচ্ছে কত? সংখ্যাটা হচ্ছে 18। এই পর্যন্ত ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার স্যার। ওকে, দেখেন কোন একটা সংখ্যার, সো আমি এই সংখ্যার বর্গমূল, তার মানে এই x এর বর্গমূল, এত এর সাথে 20 যোগ করলে যোগফল কত হবে? যোগফল হবে 5 এর বর্গ। 5 এর বর্গ মানে কি? 5 স্কয়ার। 5 স্কয়ার মানে কি? 25, তাই না? এই 20 কে যদি আপনি ওই পাশে চাপায় দেন, 20 কে যদি আপনি ওই পাশে চাপায় দেন, তাইলে মাইনাস হয়ে যাবে। এই প্লাসটা ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। তার মানে 25 থেকে 20 চলে গেলে বাকি থাকে কত? বাকি থাকে 5। এই রুটটাকে যদি আপনি ওই পাশে চাপায় দেন, তাহলে এই পাশ থেকে চলে যাবে, ওই পাশে চাপাই দিলে এটা স্কোয়ার হয়ে যাবে। একটু আগে বলছিলাম রুটটা স্কোয়ার হয়ে যাবে। সুতরাং এক্স এর মান কত হবে? এক্স এর মান হচ্ছে 25। এই টাইপের ম্যাথ কখনো 20 দিয়ে আসে, সরি 5 দিয়ে আসে, কখনো 4 দিয়ে আসে, বাট প্রত্যেকবারই আসে আর কি, হ্যাঁ। প্রত্যেকবার বলতে মানে হচ্ছে মাঝে মধ্যে আসে, ঠিক আছে? আচ্ছা, এই মানটা খেয়াল করেন, কোন একটা সংখ্যার 2/7, ওই যে কোন একটা সংখ্যা, সংখ্যা কত? এক্স। এই এক্স এর 2/7, তার মানে 2/7 কি গুণ হইছে? র যেহেতু দেওয়া আছে গুণ হইছে, তার মানে 2/7। এখন কেউ যদি চান পরে লিখবেন, লিখেন, আমার শখ যাচ্ছে আগে লিখতে, আমি জাস্ট আগে লিখছি, এটা কোনো বিষয় না। তাহলে এত হচ্ছে কত? 64 এর সমান, তার মানে 64 এর সমান। এবার আপনি এক্স এর মান বের করবেন, এক্স কে এই পাশে রাখেন, ওই পাশে 64 থাকবে। 7 নিচে ছিল, ওই পাশে গেলে যাবে উপরে, আর 2 উপরে ছিল, এই পাশে আসলে আসবে নিচে।
তাহলে 2 দিয়ে 64কে আপনি কাটাকাটি করলে কত আসে 32, 7 দুগুণে 14 হয়। এই সবগুলো সংখ্যার মধ্যে লাস্টের ডিজিটে 4 আছে এইটার মধ্যে, তাহলে উত্তর হচ্ছে এইটা। এরপর আমি জাস্ট করি 7 দুগুণে 14 4, হাতে আছে 2, 3 7 21, 22 23, ঠিক এই সরি 7 দুগুণে 14 4, হাতে আছে 7 দুগুণে 14 4, হাতে আছে 1, 3 7 21, 21 একে 22, উত্তর হচ্ছে 2 2 4। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার এটা তো মানে আড়াআড়ি গুণ করেও করা যায়। আড়াআড়ি গুণ করে করা যায়, হ্যাঁ করেন আপনি, আপনার যেমনে সুবিধা লাগে মানে হচ্ছে করেন। আমি তো আড়াআড়ি গুণ করছি, আমি আড়াআড়ি করছি। দেখেন 2টাকে ওই পাশে জাস্ট হচ্ছে ক্রস গুণ করছি, মানে আপনার যেমনে সুবিধা আর কি, আপনি হচ্ছে করেন, একই আসবে আনসার। ঠিক আছে, আচ্ছা এই টাইপের ম্যাথ মানে মানে অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি হচ্ছে রিটেন ফরম্যাটে বিশাল বড় করে করতে চান, অনেক হ্যাসেল, আর না হইলে হচ্ছে আপনি একদম শর্টে করে ফেলাতে পারবেন। ঠিক আছে, আমরা এই টাইপের ম্যাথে রিটেন ফরম্যাট ওই উৎপাদকের অধ্যায়গুলিতে শিখবো ইনশাল্লাহ। তাহলে খেয়াল করেন, 3টা ক্রমিক সংখ্যার গুণফল 720 হইলে সংখ্যা 3টার যোগফল কত হবে। এই টাইপের ম্যাথ প্রত্যেকবার আসে, কখনো 720, কখনো 210, আবার কখনো ভিন্ন কোনো নাম্বার, সেম টাইপ সেম ফরম্যাট সেম ভাবেই আসে। ঠিক আছে, আর মোস্ট রিপিটেড ম্যাথ এইটা। আচ্ছা এমনটা যদি হয় তাহলে আপনি কি করবেন, ফার্স্টে আপনি সবগুলো গুণনীয়কগুলো বের করবেন। এই 720-এর ভাগ করেন 36 দুগুণে 72 আর 0, আবারও দিলাম 16 দুগুণে 36 তো, তাহলে এই হচ্ছে 18 দুগুণে 0, আবারও দিলাম 9 দুগুণে 18 আর 0, আবারও দিলাম 45 দুগুণে 90, আবারও দিলাম 3 15 45, আবারও দিলাম 3 5 15। ঠিক আছে, এই ইনালিল্লাহ কইলো। হ্যাঁ, তাইলে খেয়াল করেন এবার যে এই জায়গা থেকে আমি 720-কে শেষ পর্যন্ত ভাঙাইছি, তার মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 3 গুণন 3 গুণন 5, যদি আমি গুণ দেই তাহলে আমি 720 পাবো। এই সংখ্যাগুলি থেকে আমাকে সবগুলোকে কাজে লাগায় সেরা 3টা ক্রমিক নাম্বার বের করা লাগবে, 3টা সিকুয়েন্সিয়াল নাম্বার বের করা লাগবে, পরপর নাম্বার যেগুলোর গুণফল 720 হবে। হ্যাঁ, তাইলেই আমরা যোগফলটা বের করতে পারবো। তাইলে খেয়াল করেন, এই 2 এই 2 এই 2 এই 3টাকে যদি আমি গুণ দিই তাহলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হইল। ঠিক আছে, আবার এই জায়গা থেকে 2 আর 3 যদি আপনি গুণ দেন তাহলে কত হয় বলেন তো, 2 আর 3 গুণ দিলে 6 হয়। তাইলে যদি 8 আর 6 হয় তাহলে 7 দরকার, 6 7 8 দরকার, কিন্তু বাকি দুইটা তো 15 হয়ে যায়, তার মানে মিলবে না। তাইলে আপনি আসেন 3 3 যদি হচ্ছে 9 দেন, হ্যাঁ 3 3 কি দিতে পারি আমরা, 9 দিতে পারি, 3 3 9 হইল। তাহলে বাকি আছে কি, বাকি আছে এই 2, বাকি আছে এই 5। তাহলে খেয়াল করেন 2 আর 5 গুণ দিলে কত হয়, 10 হয়। তার মানে আমি 8 পাইলাম, 9 পাইলাম, 10 পাইলাম, একটা 8 একটা 9 একটা হচ্ছে 10, 3টা সিকুয়েন্সিয়াল নাম্বার পাইছি। এই 3টা নাম্বারকে আপনি গুণ দেন, দেখেন 742 আসবে। 8 নং 72, 72 10 720। এখন বলছে কি 3টার যোগফল কত হইব, সিম্পলি আপনি 3টা যোগ করে দেন, 8 9 আর 10, তাহলে কত হয় 27 হয়। উত্তর হচ্ছে কত, 27। সেম ভাবে আপনি হচ্ছে 210 করবেন, সেম ভাবে আসবে। যেই ম্যাথই হোক না কেন সবগুলোর সেম ফরম্যাট। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। স্যার এটা একটু বেসিক ভাবে বুঝাই দেবেন স্যার। বেসিক ভাবে উৎপাদকের ক্লাসে বুঝেন, এরপরও আমি হচ্ছে আপনাকে একটা ধারণা দিই আর কি। হ্যাঁ, ধরেন আপনাকে হচ্ছে 3টা সংখ্যা বের করতে বলছে, তো আপনি 3টা সংখ্যার জন্য ক্রমিক সংখ্যা বের করতে বলছে, তার মানে একটা সংখ্যা হচ্ছে আপনি x-1 ধরেন, আরেকটা সংখ্যা আপনি x ধরেন, আরেকটা সংখ্যা হচ্ছে আপনি x+1 ধরেন। ঠিক আছে, এই 3টা সংখ্যার গুণফল ধরেন, মানে হচ্ছে প্রশ্ন মতে এই 3টাকে আপনি একসাথে গুণ করলেন, গুণফল হচ্ছে 720 আসলো। আপনার টার্গেট কি, x এর মান বের করা, তাইলে আপনি x-1 x+1 বের করে দিতে পারলে ইজি হয়ে যাবে। তাহলে খেয়াল করেন x-1 ইন্টু x+1 কত হয়, x² - 1 ইন্টু x ইকুয়াল 720। এবার আপনি হচ্ছে এই দুইটার মধ্যে আবার গুণ দেন, তাহলে x³ হইল -x হইল। ঠিক আছে, এই x দিয়ে x² - 1 কে দিলেন ইকুয়াল 720। বাস, এবার হচ্ছে x³ - x -720 ইকুয়াল 0। এবার এইটাকে আপনি উৎপাদক করবেন। ঠিক আছে, সো এই উৎপাদক আপনি হচ্ছে উৎপাদকের ক্লাসে দেখেন আর কি। এটা আজকের জন্য সমীচীন হবে না আমার জন্য আগানো। আপনি চাইলে বাসায় এটাকে উৎপাদক করেন, আপনি x এর মান পেয়ে যাবেন। অ্যাটলিস্ট 1.5 পেজ লাগবে এটা। ঠিক আছে, ওকে। এইবার আসেন এই টাইপের ম্যাথ। আমি জানি আপনারা অনেক বোরিং হয়ে যাচ্ছেন, আমি আর সর্বোচ্চ 2টা প্যাটার্ন দেখাবো, এরপর আমার ম্যাথ শেষ। ঠিক আছে, আজকের মতো শেষ আর কি। যদি 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টি 9
এবং অঙ্ক দুইটা স্থান বিনিময় করে, তাহলে যেই সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 45 কম, সংখ্যাটা কত হবে? এই যে স্থান বিনিময়ের যেসব ম্যাথটা, এই ম্যাথের ক্ষেত্রে দুই টাইপের ম্যাথ আসে, ঠিক আছে? একটা হচ্ছে সংখ্যাটা কত, আরেকটা হচ্ছে সংখ্যা দুইটার মধ্যে পার্থক্য কত। এর বাহিরে আজ পর্যন্ত জীবনে কোনো ম্যাথ আসেও নাই, আসবেও না, আসা সম্ভব না। আর এই ম্যাথগুলোর মধ্যে এই অঙ্ক দুইটার সমষ্টি যাই হোক না কেন তা আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হচ্ছে প্রদত্ত সংখ্যা থেকে কত কম অথবা কত বেশি, অথবা কত বৃদ্ধি পাইছে, কত যোগ করতে হইব, কত বিয়োগ করতে হইব, কত হ্রাস পাইছে। এই টাইপের আপনি হচ্ছে ভ্যালু দেখা আর কি। এ জায়গায় 45 কম, তার মানে আপনি সংখ্যা দুইটার মধ্যে পার্থক্যটা আপনি বের করবেন। সংখ্যা দুইটার মধ্যে পার্থক্য বের করবেন। পার্থক্য কত? পার্থক্যকে আপনি কেমনে বের করবেন? যত বৃদ্ধি পাবে কিংবা যত হ্রাস পাবে, যত কম কিংবা যত বেশি, এটাকে আপনি 9 দিয়ে ভাগ করে দিবেন। কয় দিয়ে ভাগ করবেন? 9 দিয়ে ভাগ করবেন। তাইলে আপনি পার্থক্য পাবেন। তাহলে 5 নং 45, ঠিক আছে? 5 নং 45। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই 9 কেন আসলো? এইটার জন্য? উত্তর হচ্ছে যে না ভাই, এইটার জন্য না। হ্যাঁ, এইটার মানে মানে মূল কাহিনীটা হচ্ছে হইলো গিয়ে একটা মানে হচ্ছে লম্বা ম্যাথের সমীকরণ, ঠিক আছে? আপনি এই হচ্ছে বইটা খুলবেন, বইয়ের মধ্যে এইটার বিস্তারিত সব দেওয়া আছে, একদম খুব ইজিলি দেওয়া আছে, একবার দেখে নিন, ঠিক আছে? তাইলে খেয়াল করেন এবার, এই জায়গা থেকে আপনি 9 দিয়ে ভাগ দিলেন, আপনি কিন্তু পার্থক্য পেয়ে গেলেন। কিসের পার্থক্য? সংখ্যা দুইটার মধ্যে পার্থক্য, সংখ্যা দুইটার মধ্যকার পার্থক্য। এখন আপনি এই জায়গা থেকে বের করবেন যে কোনটা আপনার অ্যান্সার, ঠিক আছে? এখন খেয়াল করেন যে এই জায়গায় তো ফার্স্টের ক্লু কি দেওয়া আছে? সংখ্যা দুইটার সমষ্টি 9 হইব। 5 এ 4 9 হয়, 6 3 9 হয়, 7 2 9 হয়, 8 1 9 হয়। তার মানে এই ক্লুটা আমার জন্য ইনভ্যালিড। আমার ক্লু হচ্ছে এইটা, পার্থক্য দিয়ে আমি বের করব। তাইলে দেখেন 5 এ 4 এর মধ্যকার পার্থক্য কত? 1। 6 3 এর মধ্যকার পার্থক্য কত? 3। 7 2 এর মধ্যকার পার্থক্য 5। 8 1 এর মধ্যকার পার্থক্য কত? 7। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে মধ্যকার পার্থক্য 5 মিলছে, উত্তর হচ্ছে এইটা, ঠিক আছে? উত্তর হচ্ছে 72। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই পর্যন্ত আমাকে বলেন। স্যার শেষের কি বললেন ওটা বুঝতে পারিনি, যে 72 মানে পার্থক্যগুলো। পার্থক্য হচ্ছে সংখ্যা দুইটার মধ্যে মানে হচ্ছে অঙ্ক দুইটার মধ্যকার পার্থক্য। 7 আর 2 এর মধ্যবর্তী পার্থক্য কত? 5 না? 2 থেকে 7 তে 5 বাকি আছে। তো আমরা তো এই যে অঙ্ক দুইটার মধ্যকার পার্থক্য বের করে নিয়েছি, 5 হবে, ঠিক আছে? তো বাকিগুলোর অঙ্ক দুইটার মানে হচ্ছে পার্থক্য কিন্তু 5 আসে না, একটা 1 আসছে, একটা 3 আসছে, একটা 7 আসছে। এই অঙ্ক দুইটার মধ্যকার পার্থক্য 5 আসছে 72 এর মধ্যেই, ঠিক আছে? এখন এই ম্যাথে কখনো বা দেখবেন 45 আসে, কখনো 63 আসে, হ্যাঁ, তারপর তারপর কখনো হচ্ছে আপনার 27 আসে। নির্দিষ্ট কয়েকটা নাম্বারের মধ্যেই বারবার ঘুরে ফিরে থাকে, কারণ এর বাইরে প্রশ্ন করা সম্ভব না, ঠিক আছে? স্যার তো একটা কথা হলো, জি বলেন। স্যার এই জায়গায় তো 45 কম দেওয়া আছে, তো এখানে অন্য কোনো সংখ্যা থাকতো, ওই সংখ্যাটাকে আমরা 9 দিয়ে ভাগ করতাম। জি জি হ্যাঁ। ধরেন এই জায়গাতে আপনার হচ্ছে দেওয়া ছিল যে হচ্ছে 63 কম, হ্যাঁ, কিংবা হ্যাঁ, 63 বেশি। এই কম হোক তাহলে বেশি 9 হোক দিয়ে ভাগ কোনো করতাম। ধরনের বিষয় না, আপনি জাস্ট 9 দিয়ে ভাগ করে দিবেন। 9 দিয়ে ওকে ভাগ ওকে করে ওকে, দিলে থ্যাংক ইউ। এটা হচ্ছে সংখ্যা দুইটার মধ্যকার পার্থক্য, ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে ওকে জি স্যার, ওকে হ্যাঁ স্যার। ওকে। এবার আসেন যে এই টাইপের ম্যাথ সবগুলোই সেম টাইপের। এবার আসেন যদি এমন হয় যে দুইটা সংখ্যার মানে মাঝখানে যোগফল দেওয়া আছে, আর হচ্ছে এই দুটো সংখ্যার মধ্যকার পার্থক্য দেওয়া আছে, অন্তর দেওয়া আছে। এখন সংখ্যা দুইটা বের করতে বলছে, কি করবেন? সংখ্যা দুইটাকে এরকম যোগফল আর বিয়োগফল যদি থাকে, যোগফল পার্থক্য দেওয়া থাকলে সংখ্যা দুইটাকে একবার যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, আরেকবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন, বাস সংখ্যা দুইটা পেয়ে গেলেন। তাহলে 18 যোগ 4 ভাগ 2 কত হইলে বলেন তো? 18 যোগ 4 22 হয়, 22 কে 2 দিয়ে ভাগ দিলে 11 হয়। আবার আরেকবার বিয়োগ করবেন, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে 18 থেকে 4 চলে গেলে হয় 14। হ্যাঁ, 14 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 7 হয়। তাহলে উত্তর হচ্ছে কত? 11 7। এই প্রশ্নটা এই জায়গাতে বলা হয়েছে সংখ্যা দুইটা যথাক্রমে কত হইব। এখন এমন থাকতে পারে বৃহত্তম সংখ্যা কত, ক্ষুদ্রতম সংখ্যা কত, এইটা বের করতে বলতে পারে। তাহলে আপনি বৃহত্তম সংখ্যা চাইলে 11 দিতেন, ক্ষুদ্রতম সংখ্যা চাইলে আপনি 7 দিতেন। যেহেতু সংখ্যা দুইটাই চাইছে তার মানে আপনি দুইটা মান দিয়ে দিলেন। আশা করি ক্লিয়ার। এরকম যোগফল বিয়োগফলের ম্যাথ থাকা মানে আপনি এই ফরম্যাটে চলে আসবেন। ওই যে আমরা তো ছোটবেলায় এগুলো বেসিক করতাম, যে হচ্ছে ধরি x প্লাস ওয়াই ইকুয়াল 18 সমীকরণ 1, এরপরে x মাইনাস ওয়াই ইকুয়াল 4 সমীকরণ 2, এরপরে সমীকরণ 1 আর 2 একবার যোগ করতাম, একবার বিয়োগ করতাম, সমীকরণ কইরা সেটা আমরা x আর y এর মান বের করতাম। এই লম্বা সময়ের টাইম নেই আমাদের, এই জন্য আমরা যা করছি যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে যোগফল বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে তারপর হচ্ছে 2 দিয়ে ভাগ, তাহলে আমি সংখ্যাটা পেয়ে গেলাম। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। স্যার আমার ওখানে বুটটা দেখা যায় না, একটু বুঝি নাই স্যার, আবার দিলে ভালো হতো। আচ্ছা, দেখা যায় নাই নাকি হচ্ছে দেখা যাচ্ছে না এখন? স্যার শুনতে পাচ্ছেন? জি জি হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন?
স্যার আমার আমার এখান থেকে বোর্ডটা দেখা যায় না, এই জন্য আমি করে বুঝি না, একটু আবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা জি, ওকে। দেখেন এই ম্যাথের ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনার এই হচ্ছে যোগফল দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে, সংখ্যা দুটো বের করতে বলছে, সিম্পলি আপনি এই যোগফলটা বিয়োগফলটাকে একবার এই এই যোগ কইরা তারপর দুইটা ভাগ করবেন, আরেকবার বিয়োগ কইরা দুইটা ভাগ করবেন, বাস আপনি আনসার চলে আসবে আর কি। তাহলে 18 4 22, 22 কে দুইটা ভাগ দিলে 11, 18 থেকে 4 বাদ গেলে 14, 14 কে দুইটা ভাগ দিলে 7 হয়। উত্তর হচ্ছে 11 আর 7। বৃহত্তম সংখ্যা বের করতে বললে বড়টা লিখতেন, ক্ষুদ্রতম বের করতে বললে ছোটটা লিখতেন। যেহেতু দুইটাই বলছে দুইটাই লিখছি। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, ওকে ক্লিয়ার ভাই, আপনি বুঝছেন? জি স্যার, জি স্যার। ওকে, এরপর আসেন দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। আমি একদম লাস্টের দিকে চলে আসছি, আপনার বোর্ড হইয়েন না, বাট আমার হাতে আসলে কিছু করার নাই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেকেই আছেন। হ্যাঁ দেখেন, কারণ ওই কি বলে, আপনারা কেউ প্রধান শিক্ষক পদে আবেদন করছেন কিনা কিনা জানি না, যদি করে থাকেন মানে হচ্ছে খুব বেশি টাইম পাবেন না, হোপফুলি ডিসেম্বরে পরীক্ষা হয়ে যেতে পারে আর কি। হ্যাঁ, খুব বেশি একটা টাইম পাবেন না। 2012 সালের পরে 21 তারিখ থেকে জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে 20 তারিখ না জন্য 21 তারিখ থেকে মানে হচ্ছে আপনার ইয়া শুরু আর কি। সো 2012 সালের পরে এইবার ফার্স্ট আপনার হচ্ছে আবার পরীক্ষা হচ্ছে নন ক্যাডারের বাইরে প্রধান শিক্ষক নিচ্ছে আর কি। মাঝখানে প্রত্যেকবার নন ক্যাডার থেকে মানে হচ্ছে প্রধান শিক্ষক নিছে। সো এটা একটা বিগ অপরচুনিটিস, কেউ মিস করেন না, লাইগা থাকেন, ডেডিকেশন নিয়ে পড়েন। যে কোনো ধরনের হেল্প দরকার হলে প্লিজ আমাকে নক দেন, আমি আমার লেভেল বেস্ট ট্রাই করবো আপনাকে হেল্প করতে। ওকে আসেন, দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হইলে বৃহত্তম সংখ্যাটা কত? ঠিক আছে, এরকম বর্গের অন্তর দেওয়া থাকলে আপনি মানে চোখ বন্ধ করে বের করে ফেলাবেন বৃহত্তম সংখ্যা। এই বর্গের অন্তরের সাথে 1 যোগ করবেন এবং দুইটা ভাগ করে দিবেন, তাহলে আপনার মান চলে আসলো। 199 একে কত হয়েছে? 200, 200 কে দুইটা ভাগ দিলে কত হয়? 100। উত্তর হচ্ছে 100। যদি ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে বলতো তাহলে কি করতেন? তাহলে আপনি 1 বিয়োগ করে দুইটা ভাগ করতেন। ঠিক আছে, তাহলে আপনার উত্তর আসতো কত? 99। ওকে, এইটা আমরা ছোটবেলায় ক্লাস 9-10 এ মানে হচ্ছে আমাদের ম্যাথ থাকতো এরকম। তো আমরা এই ম্যাথগুলিতে করতাম যে হচ্ছে ধরি একটা সংখ্যা x, আরেকটা সংখ্যা হচ্ছে x প্লাস 1, এরপরে করতাম যে হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে আপনার এইটা, তাই না? কইটা, হ্যাঁ দুইটা ক্রমিক ক্রমিক সংখ্যার বর্গের হতো। হ্যাঁ, তাহলে হচ্ছে এরপরে লেগে আমরা আমরা এটা করতাম এটা। এরপরে এই জায়গা থেকে এই যে মানে সব মানটান বসাই সেরা, এরপর আমরা হচ্ছে বের করতাম যে হচ্ছে x স্কোয়ার প্লাস 2x, বিশাল বড় ম্যাথ টেট কইরা তারপর হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসতো। এত হ্যাসেলে না গিয়ে সেটা আপনি খুব ইজিলি এই বর্গের অন্তর দেওয়া থাকলে অন্তরের সাথে 1 যোগ করে দুইটা ভাগ দিলে বৃহত্তম সংখ্যা পাবেন, এই হচ্ছে 1 বিয়োগ করে দুইটা ভাগ দিলে ক্ষুদ্রতম সংখ্যা পাবেন। একদম সিম্পল। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, আমার বোর্ডটা মাঝে মধ্যে পাগলামি করে আর কি, একটা ক্লিক করে দুইটা ক্লিক পরে। ওকে, আমি একদম লাস্ট, হ্যাঁ আর দুইটা ম্যাথ করব, আমার ম্যাথ শেষ। এবার আসেন যদি ম্যাথের মধ্যে যত তত থাকে আর কি, যত তত, ঠিক আছে, যে মানে একটা সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটা কত? এরকম যত ততর ম্যাথ থাকলে কোনো ক্যাচাল করার দরকার নাই, রিটেন ফরম্যাট বইয়ে দেওয়া আছে, এই জায়গায় শর্টকাট দেখেন। এই সংখ্যা দুইটাকে আপনি যোগ করবেন এবং দুই দিয়ে ভাগ করে দিবেন, তাহলে 650 যোগ 820, ঠিক আছে, ভাগ দিয়ে দিলাম 2, বাস। 0 0 যোগ করলে 0 হয়, 2 এ 5 যোগ করলে 7 হয়, 8 এ যোগ করলে কত হয়? 8 এ যোগ করলে 14 হয়। এবার আপনি দুইটা ভাগ দিয়ে দেন, 7 দুগুণে 14, 35 দুগুণে 70, উত্তর হচ্ছে 735। একদম সিম্পল। এগুলা দেখে দেখে মানে হচ্ছে এই টাইপের ম্যাথ কতবার রিপিট হয়েছে হয়তো, বা মানে হচ্ছে যারা আপনার কোশ্চেন ব্যাংক গাড়ছেন তারা দেখছেন আর কি। এগুলা মানে হচ্ছে 2-3 সেকেন্ডে সলভ করা যায়, এর বেশি আসলে টাইম লাগে না। ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলি খুব একদম ইজিলি এইভাবে করে সেটা মানে হচ্ছে আপনারা সলভ করতে পারেন। দেখেন, একটা কলম 25 টাকায় বিক্রি করলে যেই ক্ষতি হয় 35 টাকা বিক্রি করলে যত লাভ হয়। ওর ক্রয় মূল্য কত? কোশ্চেনের মধ্যে আসলে যত ওয়ার্ডটা দেওয়া ছিল না, এটা আমি দিছি আপনার বোঝার জন্য, যে দেখেন যত হয়তো ডিরেক্টলি উল্লেখ থাকবে না, আপনার দেখে বুঝতেইব যে যেই ক্ষতি হয় তত লাভ হয়, তার মানে যত ক্ষতি হয় তত লাভ হয়। তো এই যে মান দেওয়া আছে, একটা 25 একটা 35, 25 35কে আপনি যোগ দেন, 25 আর 35কে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে কত হইলো বলেন তো? 5 বছর 10 0, 3 দিয়ে 5 থেকে 6, হ্যাঁ তার মানে ভাগ দিলে কত হয়? ভাগ দিলে 30 হয়। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। বাস, কোনো কিছু দরকার নেই, একদম সিম্পলি ইজিলি এগুলার হচ্ছে আপনার এলাকায় অ্যান্সার বের হয়ে যায়। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। বাস শেষ, আমাদের আজকের মতো ক্লাস এই পর্যন্তই শেষ। বাসায় প্র্যাকটিস করেন ভগ্নাংশের আগ পর্যন্ত। যদি কারো কোনো ধরনের প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমি আছি, আমাকে নক দিয়েন।
আচ্ছা, সাউন্ড কম আসতেছে। আচ্ছা, সাউন্ড তো কম হওয়ার কথা না। আচ্ছা, অনেক আগে মেসেজ স্যার দিছে আর আমাদের কি। কি এক্সাম নেবেন স্যার? এক্সাম নিব, বাট হচ্ছে আমাকে কোনো একজন মাগরিবের টাইমে মনে করায় দিয়েন, ঠিক আছে? তাহলে আমি ওই হচ্ছে এক্সাম নিতে পারবো আর কি। আমার কোশ্চেন বানানো আছে, মানে জাস্ট আগের ব্যাচগুলোতে এমন হইতো যে মানে হচ্ছে খেয়াল থাকে না আর কি। সো আমাকে একটু মনে করায় দেন, আমি ইনশাল্লাহ এক্সাম নিব। হ্যাঁ, কারণ হচ্ছে কোশ্চেন টোশ্চেন সবকিছু করা আছে। আতায়া রাব্বি অনেক, বলেন কি বলবেন? স্যার আসলে ইয়াটা হয়ে গেছে কি, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, কিন্তু আপনার পরীক্ষাটা কবে হবে প্রাইমারি একটু বলতে পারবেন কাইন্ডলি? কিসের পরীক্ষা? মানে প্রাইমারি স্কুলের যে নিয়োগটা প্রধান শিক্ষকের প্রধান শিক্ষকের পরীক্ষা এইটা মানে হচ্ছে মানে 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 ধারণা প্রসূত কথা হচ্ছে ডিসেম্বরে হবে, এটা ধারণা একটা অনুমান। হ্যাঁ, বাট কবে হবে এটা একমাত্র মানে হচ্ছে আরে বলতে পারবে। বাট এখন পর্যন্ত ধারণা প্রসূত কথা হচ্ছে যে হোপফুলি ডিসেম্বর ইনশাল্লাহ হবে। বাট ভালো করে প্রিপারেশন নেন, এনাফ টাইম পাবেন, পড়তে থাকেন, পরীক্ষা হয়ে যাবে। 2 মাস আছি তাহলে। মানে 2 মাস তো পাচ্ছেন, হোপফুলি ডিসেম্বরে নাও হইতে পারে, আপনি এর চেয়ে বেশি টাইম পাইতেও পারেন। এটা মানে হচ্ছে বেশ অনেকগুলা কারণে ধারণা প্রসূত কথা আর কি। আপনার মানে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, কমপ্লিট না হলে তো জি জি, কি বাকি আছে? ইন্টার্নশিপ শুধু। ও আচ্ছা আচ্ছা, তাইলে তো হোপফুলি আপনি মনে হয় আবেদন করতে পারতেছেন না এই সার্কুলারটা। কমপ্লিট না হলে তো আবেদন করতে জি পারবেন জি, না। হ্যাঁ হ্যাঁ, তাইলে আপনি আবেদন করতে পারতেছেন না। আবেদনের জন্য আপনার অনার্স শেষ করা লাগবে। না, যেহেতু অ্যাডজাস্ট করে করা যায় মেবি, আমি শুনছি। আচ্ছা আচ্ছা, তাইলে দেখেন, আমার আমার এক্স্যাক্টলি আমি আসলে সার্কুলার পড়ি নাই। যদি হচ্ছে অ্যাপের থেকে আবেদন করা যায় তাহলে আপনি আবেদন করেন। সিনথিয়া নাজিন, আপনি বলেন কি বলবেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার মাঝে মাঝে এরকম হয় যে অঙ্ক করতে ধরলে, আমি আপনার 10 নাম্বার ব্যাচটাতেও ছিলাম, হ্যাঁ হ্যাঁ তো মাঝে মাঝে আমার বাচ্চার জন্য আমি কয়েকটা ক্লাস মিস করে গেছি, এগুলা কি সেভ করা থাকে স্যার? জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে ওই ব্যাচের গ্রুপে ওই ক্লাস নাম্বার ওয়াইজ খুঁজেন, আপনি হচ্ছে ভিডিও পেয়ে যাবেন। স্যার কোথায়, সেটা হোয়াটসঅ্যাপেই? তা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হ্যাঁ, না না হোয়াটসঅ্যাপে না, সরি, ফেসবুকে। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ফেসবুকে, জি। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন। স্যার আমাদের কবে কবে ক্লাস হবে এবং কয়টা হবে যদি একটু জানিয়ে দিতেন আগে থেকে। আচ্ছা আচ্ছা, ক্লাস হবে সপ্তাহে 2টা, রবি আর হচ্ছে বৃহস্পতিবার রাত 10টায়, ঠিক আছে? আর মানে হচ্ছে আপনার এই হচ্ছে আপনার গ্রুপে আজকে আমি রুটিন দিয়ে দিছি, এই রুটিন ওয়াইজ ক্লাস হবে। এটা হয়তো বা বিশেষ পার্সপেক্টিভে টুকটাক চেঞ্জ হইতে পারে আর কি। হ্যাঁ, সো এই হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস না জানে? সপ্তাহে 3 দিন আসলে মানে হচ্ছে চাইছিলাম নিতে আর কি, বাট সময় কুলায় না আর কি। মানে হচ্ছে সময়ের খুবই ব্যস্ততা থাকে, মানে হচ্ছে ক্লাস নেওয়াটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়, সবকিছু মিলে আছে হচ্ছে নিজের অফিস, আনুষঙ্গিক সকল কাজের মাঝখান দিয়ে মানে হচ্ছে একটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। বাট যদি আপনাদের কোনো ধরনের পরীক্ষার ডেট হয়ে যায়, বড় কোনো পরীক্ষার ডেট হয়ে যায়, তখন আমি মানে হচ্ছে দুপদাপ ক্লাস নিব, কোনো প্রবলেম নাই। বাট এখন পর্যন্ত যেহেতু বিগ সার্কুলার নাই, সুতরাং আস্তে ধীরে মানে হচ্ছে চলুক আর কি। হ্যাঁ, কারণ তাড়াহুড়া কইরা তো আলটিমেটলি লাভ নাই। স্যার একটা কথা বলবো, বলেন। তাহলে স্যার 2টা দিন ক্লাস থাক আর একটা দিন আপনি শুধু জাস্ট পেজে প্রশ্ন দিয়ে দিবেন। কোশ্চেন মানে হচ্ছে আমি আগের ব্যাচগুলো বলতে লাস্ট 3টা ব্যাচের বাহিরে আর কি, আগের বলতে গত শিক্ষক নিবন্ধনের ব্যাচ পর্যন্ত মানে হচ্ছে ইউজুয়ালি প্রত্যেক টপিক শেষ হইলে ওই টপিকের কোশ্চেনের জন্য মানে হচ্ছে ওই কোশ্চেন দিয়ে দিতাম আর কি, দেন পরীক্ষা দিতাম। আমার কাছে সব কোশ্চেন করা আছে। সো মানে হচ্ছে আজকেরটার পরীক্ষা এইটা, আজকেরটা প্লাস ভগ্নাংশ 2টা ক্লাস হইলে একটা পরীক্ষার কোশ্চেন আর কি অলরেডি করা আছে, আমি হচ্ছে দিয়ে দিব না, কোনো প্রবলেম না। বাট আমাকে একটু মনে করাই দিন, হ্যাঁ, যে কোনো একজন একটু দায়িত্ব নিয়ে মনে করাই দিন, তাইলেই হবে। আসলে মানে মানুষ তো ওই খেয়াল থাকে না আর কি, কারণ অনেক কাজের প্রেসারে আসলে মানে হচ্ছে এটা পসিবল হয় না সব সময়। ঠিক আছে জি, তাইলে আর কারো কোনো প্রশ্ন? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের মতো এই